হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক 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 ভালো আছো। সো 10 মিনিট স্কুলের তোমাদের যে হচ্ছে এইচএসসি 27 ব্যাচের অনলাইন ব্যাচ, সেই অনলাইন ব্যাচের ফ্রি একটা ডেমো ক্লাস নিয়ে আজকে চলে এসেছি তোমাদের মাঝে। তোমাদের সবার সাথে অনেক দিন পর দেখা হলো। কার কি অবস্থা জানাও। তবে তার আগে তোমরা আমাকে নিশ্চিত করো যে আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা, এবং একই সাথে পেছনে যে স্ক্রিনটা আছে তোমরা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা দ্রুত একটু কমেন্টে জানাও। দেখি জাকিয়া আছো আমাদের সাথে, আয়েশা সিদ্দিকা আছো, মিতু আছো, সবাই সালাম দিচ্ছ সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। এবং যারা হাই দিচ্ছ সবাইকে হ্যালো। মুন্নি বলছে অনেকদিন পর আপনার ক্লাসে, হ্যাঁ অনেকদিন পর তোমাদের সাথে আবারও দেখা। সো বলছে ভাইয়া আজকে হাসে কেন, তো তাহলে কি কান্না করবো? আহমেদ শিরন আহমেদ বলছে ভাইয়া আজকে হাসছে কেন? কান্না করবো ক্লাসের মাঝখানে এসে, এটা চাচ্ছ? আকিমনি বলছে কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আফরিন মৌ আছো, লিখেছো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জাকিয়া আক্তার রিয়া আছো, লিখেছো ইয়েস ভাইয়া, অলরাইট ভেরি গুড। তারপর সাবরিনা মৃধা আছো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো তোমরা কে কে হচ্ছে অনলাইন ব্যাচে স্টুডেন্ট, আর কারা কারা হচ্ছে ফ্রি এসেছো এখন পর্যন্ত অনলাইন ব্যাচে ভর্তি হও নাই? একটু কমেন্ট করে জানাও তো দেখি। ফারজানা আছে আমাদের সাথে, লিখছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখি কে কে আমাদের অনলাইন ব্যাচ থেকে আজকে যুক্ত হয়েছে এবং কারা কারা হচ্ছে এখন পর্যন্ত যুক্ত হও নাই, তবে দেখতে আসছো যে আসলে অনলাইন ব্যাচে কিভাবে পড়ানো হয় এটা দেখতে আসছো। একটু কমেন্ট করে জানাও তো ভাইয়ারা, দেখি দেখি কার কি অবস্থা। এবং ইতোমধ্যে তো কলেজ স্টার্ট হয়ে গিয়েছে। তো কলেজ যেহেতু স্টার্ট হয়ে গিয়েছে, তোমাদের পড়াশোনাও শুরু হয়ে গিয়েছে আশা করি। তো এই পড়াশোনার মাঝখানে অনেকের মধ্যে অনেক কনফিউশন চলে আসছে। আমার কাছে স্পেসিফিক্যালি আমার কাছে যেটা মনে হতো যে হচ্ছে ফার্স্ট পেপারটাতে যেহেতু থিওরিটিক্যাল পার্ট একটু একটু বেশি কম্পারেটিভলি, ঠিক আছে? সো এই কারণে হচ্ছে ফার্স্ট পেপারটা একটু কঠিন মনে হতে পারে এবং সেকেন্ড পেপারটা একটু সহজ মনে হতে পারে, ঠিক আছে? সো দেখতে পাচ্ছি জাহাঙ্গীর বলছে আহ আচ্ছা আয়েশা ফ্রি ক্লাস করছে, ঠিক আছে, মিমো ফ্রি ক্লাস করছে। ওকে, ভেরি গুড। সো আজকে ফ্রি ক্লাস করার পর আশা করি তোমাদের হচ্ছে মাইন্ড চেঞ্জ হয়ে যাবে, যে হচ্ছে মনে হবে যে না ভাইয়া, না ভাইয়া অ্যাকচুয়ালি আমাদের পেইড ব্যাচে ক্লাস করা দরকার। ফারিয়া বলছে আপনি কবে থেকে পেইড ক্লাস নেবেন? ইনশাআল্লাহ নেক্সট মান্থ থেকে ইনশাআল্লাহ পেইড ব্যাচে তোমাদের সাথে দেখা হবে। আচ্ছা, তো যেই জায়গায় ছিলাম ভাইয়া, আর্টস এর অল সাবজেক্ট প্যাকেজ কি আছে? অল সাবজেক্ট বলতে আর্টস এর দুইটা প্যাকেজ বলতে আসলে দুইটা সাবজেক্ট। সেটা হচ্ছে আমাদের জিওগ্রাফি, আচ্ছা দুইটা সাবজেক্ট, একটা হচ্ছে জিওগ্রাফি এবং একটা হচ্ছে কি ইকোনমিক্স, ঠিক আছে? এই দুইটা, কারণ এই দুইটাই মূলত হচ্ছে একটু কঠিন মনে হয় স্টুডেন্টদের কাছে, ঠিক আছে? তো আপাতত আমরা এই দুইটা রেখেছি। যদি মনে হয় যে না তোমরা হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের সবগুলো দরকার, তখন আমরা চিন্তা করে দেখবো। বাট আপাতত এই দুইটা সাবজেক্টের কোর্স আমাদের আছে। এখন ধরো অনেকের জিওগ্রাফি আছে ইকোনমিক্স নাই, আবার অনেকের ইকোনমিক্স আছে জিওগ্রাফি নাই। তারা কি করবা? তাদের জন্য ইন্ডিভিজুয়াল প্যাকেজ কিন্তু আছে, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল প্যাকেজ আছে। আচ্ছা শুরুতে আমি একটু দেখাই, দাঁড়াও। তোমরা যেহেতু প্রশ্নটা করেইছো, শুরুতে দেখাই। এই যে এই যে আমাদের কোর্সটা, ঠিক আছে? তো জিওগ্রাফির কোর্সে যারা শুধুমাত্র জিওগ্রাফির কোর্সে ভর্তি হতে চাও, তাদের জন্য এটা আছে স্পেশাল একটা ডিসকাউন্ট তোমাদেরকে আগেই দিয়ে দিচ্ছি। ভাইয়া যেহেতু আসছি একটা ডিসকাউন্ট নিয়ে নাও। সেটা হচ্ছে এই প্রোমো কোডটা ইউজ করলে তোমরা হচ্ছে 1000 টাকা হচ্ছে ডিসকাউন্ট পেয়ে যাবা, শুধুমাত্র জিওগ্রাফি কোর্স যারা নিতে চাও, ঠিক আছে? জিওগ্রাফি কোর্স যারা নিতে চাও, সৌরভ এইচএসসি 27, SHOUROV এইচএসসি 27। আর ধরো যাদের দুইটা সাবজেক্টে আছে, জিওগ্রাফি এবং ইকোনমিক্স, দুইটা প্যাকেজে একসাথে নিতে চাও, তাদের একসাথে নিলে কিন্তু খরচ কমে যাবে। দেখো একটা প্যাকেজ তুমি যদি ডিসকাউন্ট সহ নাও 2000 টাকা, দুইটা নিলে আরো কমে যাবে একসাথে যদি একটা প্রোমো কোড ইউজ করো, যোগান 27, ঠিক আছে? আর যারা চিন্তা করছো যে ভাইয়া ভাইয়া আপনারা হচ্ছে নেক্সট মান্থে যুক্ত হই, একটা কথা বলি, এই ইন্টারের লাইফটা কিন্তু খুবই কম সময়, ঠিক আছে? খুবই 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 কম একটা টাইম। সো এই কম টাইমে যদি হচ্ছে তোমরা মনে করো যে না ভাইয়া, না ভাইয়া পরে ভর্তি হবো, তাহলে কিন্তু অনেক পিছিয়ে যাবা। আর সবচেয়ে বড় কথা, অন্য কোর্সেও যদি ভর্তি হয়ে থাকো, ঠিক আছে, অন্য কোর্সেও যদি ভর্তি হয়ে থাকো, এই প্রোমো কোডটা যেটা আছে সৌরভ এইচএসসি 27, এটা ইউজ করলে কিন্তু সেম তোমরা ডিসকাউন্টটাই পাবা, ঠিক আছে? সো টেনশন নেওয়ার কারণ নাই। ধরো বাংলা ইংলিশ আইসিটি কোর্সে ভর্তি হচ্ছ, সেম প্রোমো কোড ইউজ করো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো প্রোমো কোড ইউজ করলে কি পেয়ে যাবা? ডিসকাউন্ট পেয়ে যাবা। আচ্ছা, সো প্রোমো কোডের কথাবার্তা পরে,
জয়েন করব কিনা সেইটাও পরে, বাট তার আগে আমাকে একটু আগে বুঝতে হবে যে আমি এই কোর্সটা করে লাভবান হব কিনা, তাই না? সো আসো আজকে ক্লাসটা করো। আজকে ক্লাসে আমি মূলত হচ্ছে তোমাদেরকে পাঁচ সঞ্চালনের মতবাদ, পাঁচ সঞ্চালন জিনিসটা কি এইটা হচ্ছে নিয়ে ধারণা দিব একদম ডিটেলসে, এবং তোমাদের আকস্মিক ও হচ্ছে ধীর পরিবর্তন যেগুলো হয় পৃথিবীর, এগুলো সম্পর্কে একটা ধারণা দিব। সো যাতে ধারণাটা নিয়ে তুমি বুঝতে পারো যে আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলোতে কিভাবে ক্লাসগুলো নেওয়া হয়, ঠিক আছে? সো আজকের ক্লাসে আমরা পুরো বই পড়ে ফেলবো না বা পুরো অধ্যায় শেষ করে ফেলবো না, ঠিক আছে? আচ্ছা, 8 মাসে কি অল চ্যাপ্টার্স কভার হবে ছিল না আহমেদ জিজ্ঞেস করছো, উত্তর হচ্ছে হ্যাঁ। 8 মাসে পুরো সবগুলো চ্যাপ্টার, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সবগুলো চ্যাপ্টার কভার করা হবে। সো কি কি কভার করা হবে পুরো চ্যাপ্টার, তোমাদের যা যা আছে, মডেল টেস্টও থাকছে এর পাশাপাশি। তো সবকিছু যেহেতু কভার হয়ে যাবে, অয়েন আবার দেখাবো, আচ্ছা ঠিক আছে। সো সবকিছু যেহেতু কভার হয়েই যাবে, তোমার কভার হবে কি হবে না এটা নিয়ে টেনশন করার দরকার নেই, এটার দায়িত্ব ভাইয়ার। তোমার কাজ হচ্ছে কি, জাস্ট জয়েন হওয়া আগে। এই যে অয়ন মিয়া যে দেখতে যাচ্ছিলা, যে খাতায় লিখে নাও লাগবে, ঠিক আছে? অয়ন মিয়া খাতায় লিখে নাও লাগবে, ওকে? সৌরভ এইচএসসি 27, ওকে? এটা হচ্ছে প্রোমো কোড। আর যদি একসাথে কিনতে চাও সেই ক্ষেত্রে তুমি হচ্ছে যোগান 27 কোডটা ইউজ করলে কত টাকা ডিসকাউন্ট পাবে দেখো, প্রায় 2500 টাকা ডিসকাউন্ট পাবে, ওকে? চলো আমরা ক্লাসটা শুরু করে দিই, ক্লাসটা শুরু করে দিই। এখন পাথ সঞ্চালন, পাথ জিনিসটা কি ভাই, আর সঞ্চালন জিনিসটাই কি? সঞ্চালন মানে তো চলাফেরা করা, তাই না? সঞ্চালন মানে হচ্ছে চলাফেরা করা। ইদ্রিস মৃধা সায়েন্সের ক্লাস নেট হচ্ছে আর্টস এর জিওগ্রাফি ক্লাস, ঠিক আছে? আচ্ছা, সো যে জায়গাতে ছিলাম, পাত জিনিসটা কি? তোমরা অনেকে আঞ্চলিক ভাষায় বলো না যে ভাতের পাতটা দাও, ভাতের পাত, পাত বলো না? সো পাত দিয়ে বেসিক্যালি কি বোঝায়? বোঝায় হচ্ছে প্লেট, ঠিক আছে? পাত দিয়ে বোঝায় বেসিক্যালি প্লেট। সো এই প্লেট গুলা সঞ্চালন বা চলাফেরা করাটাকেই বলা হচ্ছে কি আমাদের পাত সঞ্চালন। কি বলা হচ্ছে? পাত সঞ্চালন, ঠিক আছে? পাত পাত সঞ্চালন। আচ্ছা, কয়টা পর্যন্ত ক্লাস? যতক্ষণ লাগে, ঠিক আছে? যতক্ষণ লাগে শেষ হতে ততক্ষণ নিব। সো টাইম ভুলে যাও ভাইয়া, ইন্টারের লাইফে এসে যে এতক্ষণ পড়বো এতক্ষণ পড়বো না, এই জিনিস করা যাবে না। যতক্ষণ ক্লাস হবে ততক্ষণ করব। আর তোমাদের বন্ধুরা যদি কেউ এখনো জয়েন না করে থাকে, হয়তোবা কোনো কারণে হচ্ছে বুক করে নাই, তাদেরকে জানাও যে অ্যাপে ঢুকলে তারা হচ্ছে ক্লাসটা কিন্তু করতে পারবে। তাদেরকেও দ্রুত জানায় দাও, ওকে? আচ্ছা, সো পাত সঞ্চালন জিনিসটা কি আমরা তো বুঝবো আজকে, যে পাত সঞ্চালন বলতে কি বোঝায়। শুরুতেই এই যে আমাদের পৃথিবীর যে হচ্ছে ভূমি রূপ উপরের, ঠিক আছে? উপরে যে ভূমিগুলা, এগুলা কয়েকটা পাত দিয়ে গঠিত, ঠিক আছে? কয়েকটা মানে অনেকগুলা পাত দিয়ে গঠিত। সো অনেকগুলা প্লেট নিয়ে গঠিত। কি বলছি আমরা? প্লেট। সো এই পৃথিবীর ভূমিরূপ ও পর্বত গঠন, ঠিক আছে? পর্বত গঠন সংক্রান্ত আধুনিক মতবাদটাই হচ্ছে কি আমাদের পাত সঞ্চালন তত্ত্ব, ঠিক আছে? পাত সঞ্চালন তত্ত্ব, যে হচ্ছে কিভাবে এগুলো কি হয়, চলাফেরা করে। প্লেট কি চলাফেরা করে? চিন্তা করে দেখো তো। স্বর্ণয় বলছে এটা কি ফ্রি ক্লাস? হ্যাঁ ফ্রি ক্লাস, ফ্রি ডেমো ক্লাস। সৈয়দ বলছে স্যার আপনার নাম কি? আছে আমার নাম হচ্ছে, যেহেতু একটু আগে প্রোমো কোডটা দিলাম, আমার নাম হচ্ছে হাসান আল মামুন সৌরভ। আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো তোমাদের সৌরভ ভাইয়া, আমাকে সৌরভ নামে সবাই চেনে, ঠিক আছে? সৌরভ নামে সবাই চেনে। এখন এই ভদ্রলোকের ছবি দেখে আবার ভাইবো না যে এটা হচ্ছে তোমাদের সৌরভ ভাইয়া, ঠিক আছে? কারণ এই ভদ্রলোক দেখতে কিন্তু পুরোই আলাদা আর অনেক বয়স্ক। তো এই এত বয়সের মানুষ কিন্তু আমি না, ওকে? আচ্ছা স্বর্ণালী, এটা হচ্ছে তুমি যেটা বলছো পড়ানোর কথা, এটা কিন্তু পেইড ব্যাচে পড়েছো তুমি। আজকে কিন্তু ফ্রি ক্লাস, ওকে ভাইয়া? আজকে হচ্ছে ফ্রি ক্লাস। সো আজকে ক্লাসটা যে কেউ করতে পারবে, সবাই করতে পারবে। সো তোমাদের বন্ধুরা যারা আছে অনলাইন ব্যাচে নাই বা আছে, তাদেরকেও জানায় দাও যে আজকে ক্লাসটা করতে পারবে, ফ্রি একটা ক্লাস হচ্ছে, ঠিক আছে? একা একা ক্লাস করতে কোনো মজা নাই, সবাই মিলে একসাথে ক্লাস করবা, ওকে? সো পাত সঞ্চালন তত্ত্ব। এখন এই তত্ত্বটার মাধ্যমে পৃথিবীর যে ভূমিরূপ গুলা, এগুলা কি রকম, কিভাবে সৃষ্টি হয়েছে, এগুলো তো জানতে ইচ্ছা করে না, যে হচ্ছে এত বড় একটা পর্বত তৈরি হয়ে গেল, কোথা থেকে আসলো? সো এই ধরনের বিষয়গুলো জানার জন্য, ঠিক আছে, এই ধরনের বিষয়গুলো জানার জন্য এই পাত সঞ্চালন তত্ত্ব রয়েছে, ঠিক আছে? এই ক্লাসের স্লাইডটা হচ্ছে তুমি যদি হচ্ছে আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হও, তাহলে স্লাইড সহ সবকিছু পেয়ে যাবো, যত ম্যাটেরিয়ালস আছে, ঠিক আছে? সাথে তো প্রত্যেক ক্লাসের শেষে কুইজ থাকছে। সো টেনশন নেওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে?
আচ্ছা, জাকিয়া বলছে বোর্ড স্ক্রিন ক্লিয়ার না, ঝাপসা দেখাচ্ছে। বাকিদেরও কি বোর্ডের স্ক্রিন ক্লিয়ার দেখাচ্ছে না? একটু কমেন্ট করে জানাও তো ভাইয়া, ঝাপসা দেখাচ্ছে বাকিদের? একটু কমেন্ট করে ভাইয়া জানাও তো, বাকিরা কমেন্ট করে জানাও। রাসেল ভাইয়া, যুক্ত হলে অনলাইন ব্যাচে স্লাইড সহ সবগুলো অ্যাপে পেয়ে যাবা, ঠিক আছে? ফ্রি ক্লাসের গুলো তোমাদের সাধারণত দেয়া হয় না, ওকে? বাট এই একটা ক্লাসে স্লাইড দিয়ে তো তুমি আসলে পুরো ইন্টারনেট লাইভ কভার করতে পারবে না, ঠিক আছে? সো এই জন্য কি করতে হবে, অনলাইন ব্যাচে আসো, তোমার পুরো জিওগ্রাফির দায়িত্ব হচ্ছে আমার, টেনশন নেওয়ার কারণ নাই, ঠিক আছে? ওকে, সো এখন এই যে ওয়েগনার, ঠিক আছে, আলফ্রেড ওয়েগনার, কার কথা বলা হচ্ছে? আলফ্রেড ওয়েগনার, একজন জার্মান ভূতত্ত্ববিদ, যার ছবি তোমরা দেখতে পাচ্ছ, ভূতত্ত্ববিদ এবং আবহাওয়াবিদ এবং মেরু বিষয়ক গবেষক। এই যে আমাদের সাউথ পোল এবং নর্থ পোলের কথা বলি না, এই পোল গুলো নিয়ে তিনি গবেষণা করেন, ঠিক আছে? রুনা, এটা হচ্ছে জিওগ্রাফি সাবজেক্ট, ভূগোল, জিওগ্রাফি ফার্স্ট পেপার। আচ্ছা, মিম বলছে অল ক্লিয়ার। সো যেই ভাইয়া বলছিলা যে ক্লিয়ার না, ভাইয়া তুমি একটু ইন্টারনেটটা রিফ্রেশ করে ফেলো, ঠিক আছে? কারণ সবকিছু ক্লিয়ারই দেখা যাচ্ছে। ওকে, সো যেই জায়গায় আমরা ছিলাম, যে এই ভদ্রলোক কি করেছেন, এই ভদ্রলোক ওয়েগনার, তিনি হচ্ছে মহাদেশীয় ভূভাগ সঞ্চালন, ঠিক আছে? ভূভাগ, যেই ভাগগুলোর কথা আমরা বলছি যে চলাফেরা করছে, মতবাদের উন্নত সংস্করণ হিসেবে পাত সঞ্চালন মতবাদের উদ্ভব হয়েছে, অর্থাৎ তিনি হচ্ছে এই পাত সঞ্চালন যে তত্ত্বটা সেটা হচ্ছে দেন, ঠিক আছে? এখন একটা কোয়েশ্চেন কিন্তু মাথায় আসার কথা, ঠিক আছে? একটা কোয়েশ্চেন মাথায় আসার কথা, চিন্তা করে দেখো তো, যে ভাই আমরা তো ছোটবেলায় পড়েছি যে যেগুলার কি বলে জীবন আছে বা প্রাণ আছে তারা চলাফেরা করতে পারে। সো আপনি এসে এখন বলতেছেন এই পৃথিবীর প্লেট বা পাতও নাকি সঞ্চালন হয়, চলাফেরা করতে পারে, তাহলে কি পৃথিবীর পাতের বা হচ্ছে প্লেট গুলোর কি প্রাণ আছে? এই কোশ্চেনটা কি কারো মাথায় এসেছে? চিন্তা করে দেখো তো, কারো মাথায় কি এসেছে? বলো। ওকে, জাকিয়া বলছে এখন ক্লিয়ার, ওকে, ভেরি গুড। সো কোশ্চেনটা যদি কারো মাথায় না এসে থাকে, চিন্তা করে দেখো তো, প্রাণ না থাকলে কিভাবে চলাফেরা করবে? সো এই ধারণাটাই আমরা আজকে দেখবো, যে আসলে প্রাণ না থাকলেও চলাফেরা করতে পারে। তার মানে কি সায়েন্স মিথ্যা কথা বলছে? মিথ্যা কথা বলে নাই। কি কারণে অ্যাকচুয়ালি চলাফেরা করছে এগুলো আমরা আজকে দেখবো। তো এখন বলা হচ্ছে শুরুতেই যে 1960-এর দশকে টুজো উইলসন এবং কে 1968-তে বিজ্ঞানী পিচো এই তত্ত্বটা কি করেন, এই তত্ত্বটা হচ্ছে ব্যাখ্যা করেন এবং হচ্ছে আরো সলিড করেন, ঠিক আছে? ব্যাখ্যা করে আরো সলিড করেন। এই যে দেখো পৃথিবী অনুযায়ী যে বিভিন্ন পাতগুলো তোমরা দেখতে পাচ্ছ, ওকে? সো এইগুলো আমরা হচ্ছে আজকে জানবো যে ভাই পাত জিনিসটা কি, পাত জিনিসটা কি, আসো আরো ক্লিয়ারলি দেখি, ওকে? আরো শিরোনাম আহমেদ, দুইটা পার্ট কি অল চ্যাপ্টার্স? হ্যাঁ ভাইয়া, আমি আবারও বলছি যে দুইটা পার্টের যতগুলো চ্যাপ্টার আছে সবগুলোই পুরো জিওগ্রাফি কভার করা হবে। সো জিওগ্রাফি কোর্স মানে জিওগ্রাফি যে যে চ্যাপ্টার আছে সব কভার করা হবে, ওকে? আচ্ছা, সো এখন তোমাদেরকে এই পাত কি, হোয়াট ইজ প্লেট, প্লেট জিনিসটা কি, পাত কি, ঠিক আছে? পাত জিনিসটা কি চিন্তা করে দেখো তো। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে কমলা লেবু। সো কমলা লেবু যখন নাও, ছিলে ছিলে নাও না, চিন্তা করে দেখো তো, কমলা লেবু কি এরকম ধরো আমি নিলাম, উপর থেকে প্যাকেট খুলে ফেলে দিলাম, এরকম কি? এরকম কিন্তু না। কমলা লেবুর উপরে কি করো আমরা, যখন ছিটতে থাকো তখন এরকম বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায়। তো এইটাকে যদি এক করো, দেখবা যে হচ্ছে এই ধরনের ছোট ছোট ভাগ তোমরা দেখতে পারবা, এই যে দেখতে পাচ্ছ এই ভাগগুলো দেখতে পারবা। তো ঠিক পৃথিবীর ক্ষেত্রেও এইরকম বিভিন্ন পাতের সৃষ্টি হয়েছে, ঠিক আছে? এই পাতগুলোকে আমরা কি বলছি? আমরা বলছি হচ্ছে প্লেট বা পাত। কি বলছি? প্লেট বা পাত। আচ্ছা, এখন বলা হচ্ছে পাত হচ্ছে মূলত ম্যাগমার তৈরি আগ্নেয় শিলা, যা সমুদ্রতলের বিস্তৃতির মাধ্যমে সৃষ্টি হয়েছে। আচ্ছা, এখন আমরা জানবো যে কিভাবে আসলে এটা সৃষ্টি হলো, ঠিক আছে? এটা কিভাবে সৃষ্টি হলো এটা একটু জানার চেষ্টা করি। এখন চলো এটা একটু জানার চেষ্টা করি। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যারা পেইড ব্যাচে ক্লাসটা করেছো তারা ইতিমধ্যে এক্সাম্পলটা জানো। আমি আরেকটু ক্লিয়ার করি তোমাদেরকে। ধরো একটা কেটলিতে, ঠিক আছে, পানির পাত্রে তুমি কি করতে যাচ্ছ, তুমি হচ্ছে গরম গরম করতে যাচ্ছ পানি, ঠিক আছে? একটা পানির পাত্র নিলা, নিয়ে হচ্ছে তুমি গরম করতে যাচ্ছ পানিটাকে, ভালো কথা। তো গরম করার ক্ষেত্রে কি ঘটবে একটু চিন্তা করে দেখো তো।
কি ঘটবে? এই যে আগুন দেয়া হচ্ছে নিচের অংশটা, সো নিচের অংশে যত আগুন দিবা, আরেকটা জিনিস চিন্তা করে দেখো, ধরো এইটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার কেটলি। এখন তুমি আগুন দিচ্ছ এই জায়গায়, কেটলির এই অংশে যতটুকু তাপ থাকবে উপরের অংশে কি একই তাপ থাকবে? ধরো কোন একটা আগুনের উপরে হাত দিলা অনেক উপরে, যতটুকু তাপ থাকবে যত নিচে নামাবা তাপ কি বাড়বে না? আরো বেশি হচ্ছে কি লাগবে, গরম লাগবে। ঠিক একই রকম ভাবে এই জায়গাগুলাতে নিচের অংশগুলাতে কি করে, নিচের অংশগুলাতে বেশি পরিমাণে গরম হয়ে যায়। যখন গরম হয়ে যায় তখন এইভাবে এগুলো উপরে উঠে যায়, এগুলো উপরে উঠে যায়। যেমন পানি বাষ্প হয় কিভাবে, উপরে উঠে কিভাবে, গরম হয় বা তাপ দেওয়ার মাধ্যমে, না একই রকম ভাবে। সো উপরে এগুলো কোথায় আসে, নিচে চলে আসে। সো এই যে নিচে চলে আসে, এই ব্যাপারটাকে কি বলছে, যে পরিচলন। ঠিক আছে, পরিচলন স্রোত বলতে কি বোঝায়, এই ব্যাপারটা কি বলছে, পরিচলন। এই যে উপরে জিনিসগুলো নিচে চলে আসছে, নিচেরটা উপরে চলে যাচ্ছে, এটাকে বলছি আমরা পরিচলন বা চলাফেরা করছে। এখন একটা সময় পরে কি হবে তাপ দিতে থাকলে, বলো তো, চিন্তা করে দেখো তো। একটা সময় পরে এই যে উপরের ঢাকনাটা নাড়াচড়া শুরু করবে না? ধরো যখন হচ্ছে ফুটে যায়, তখন উপরে যদি কোনো ঢাকনা দাও, দেখবে একটা সময় পড়ে যাচ্ছে বা হচ্ছে নাড়াচড়া করছে, তাই না, তাপ দেওয়ার কারণে। ঠিক একই রকম ঘটনাটা ঘটে পৃথিবীর ক্ষেত্রে ভাইয়া। ঠিক আছে, যে এই যে বলছে সমুদ্রতলের বিস্তৃতির কারণে প্লেট গঠন হয়েছে বলে ধারণা করা হয়। বলা হচ্ছে যখন আমাদের পৃথিবীতে নিচের ম্যাগমা গুলো এই যে গরম হয়ে যায় উপর থেকে, তখন এই ধরনের কি উপরের অংশে এই ধরনের নাড়াচড়া করতে থাকে, ফাটলের সৃষ্টি হয়। এই যে ফাটলগুলো দেখছো, তো এই যে নাড়াচড়া করে উপরের অংশটা কি হয়, উপরের অংশটা বের হয়ে আসার চেষ্টা করে। ঠিক আছে, তো এই যে ঘটনাটাই হচ্ছে আমাদের কি, ঘটনাটাই হচ্ছে প্লেট বা হচ্ছে কি বলছে, পাত। সো পাতকে দেখতে পাচ্ছ, যে পুরো পৃথিবীতে এই যে ভাগগুলো দেখো, সাউথ আমেরিকান প্লেট, ক্যারাবিয়ান প্লেট, তারপর নর্থ আমেরিকান প্লেট, ইউরেশিয়ান প্লেট, প্লেটগুলো দেখতে পাচ্ছ তোমরা। ঠিক আছে, সো যখন তোমরা দেখতে পাও যে হচ্ছে এই প্লেটগুলা, ঠিক আছে, এই প্লেটগুলা যে তোমরা দেখতে পাচ্ছ ভাইয়া, তোমরা মানচিত্রে কেন দাগ দেখতে পাও এখন বুঝতে পারছো? এই যে এই প্লেটগুলার দাগগুলা, প্লেট কি জিনিস এখন বুঝতে পেরেছো? হৃদয় ভাইয়া, হয়তোবা তোমার ফোনের ব্রাইটনেসটা কমানো, ভাইয়া তোমার ফোনের ব্রাইটনেসটা বাড়িয়ে নাও। ঠিক আছে, তোমার ফোনের ব্রাইটনেসটা বাড়িয়ে নাও। বুঝতে পেরেছো? সো প্লেট কি, এই জিনিসটা কি তোমরা সবাই ক্লিয়ার হয়েছো ভাইয়া? বলো তো একটু আমাকে, ক্লিয়ারলি বলো একটু, প্লেট কি, এই বিষয়টা তোমরা ঠিকঠাক ভাবে বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। সো প্লেট কি আমরা দেখলাম। এখন ভাইয়া এই যে ঘটনাটা ছিল আমাদের, যেটা বললাম যে হচ্ছে ধরো নিচের অংশে হচ্ছে কি দেওয়া হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে, সেই জায়গায় যত বেশি আগুন দিবা তত বেশি উত্তপ্ত হবে, উত্তপ্ত গুলো উপরের দিকে চলে যাবে এবং উপরের গুলা নিচের দিকে চলে আসবে। একটা সময় কি এই অংশটাতে কি হবে, বের হয়ে যাওয়ার চেষ্টা করবে উপরের যে অংশটা। ঠিক আছে, তো এটাকে বলছে যে পরিচলন স্রোত। পরিচলন স্রোতের ফলে অভ্যন্তরের ভাগের উত্তপ্ত ও গলিত যে শিলাগুলা আছে, যেগুলোর কথা বললাম, সমুদ্র তলদেশ ভেদ করে উপরের দিকে উঠে আসে। যেমনটা ওই যে গরম পানি, তুমি যদি পানি গরম করো, একটা সময় ঢাকনা উপর থেকে বের হয়ে আসার চেষ্টা করবে না, পানি বের হয়ে আসার চেষ্টা করবে, ঢাকনা নড়বে। ঠিক একই রকম ঘটনা ঘটে। এই স্রোতটাকে আমরা তো পরিচলন স্রোত বলছি। তো এটা যখন বের হয়ে আসতে যাচ্ছে, ঠিক আছে, এটা যখন বের হয়ে আসতে যাচ্ছে, তখন এই সেম ঘটনাটা আমাদের পৃথিবীর ভিতরেও ঘটে। ঠিক আছে, পৃথিবীর ভিতরেও ঘটে। বলা হচ্ছে সমুদ্র তলদেশ বিস্তৃতির মাধ্যমে পাতগুলো গঠিত হয়েছে। ইতিমধ্যে আমরা যেটা দেখে ফেলেছি। ঠিক আছে, ইতিমধ্যে যেটা আমরা দেখে ফেলেছি। এখন কি বলা হচ্ছে ভাইয়া, পৃথিবীটা আসলে মূলত প্রধানত, ঠিক আছে, প্রধানত 7টা পাত নিয়ে গঠিত। ঠিক আছে, তার মানে কি 7টা পাত বা প্লেট ছাড়া অন্য কিছু নাই? উত্তর হচ্ছে না, আছে। ঠিক আছে, অবশ্যই আছে, বাট প্রধানত বা মূলত এই 7টা পাত বা প্লেট নিয়ে গঠিত। প্রশান্ত মহাসাগরীয় প্লেট, এই যে দেখো প্যাসিফিক প্লেট, দেখো এই যে পাত, এই যে পাত। ঠিক আছে,
যে পাতের কথা তোমরা বলছো, এই যে পাত, প্রশান্ত মহাসাগরীয় পাত। আচ্ছা ভাইয়া, লেখাগুলা হচ্ছে ছোট মনে হচ্ছে, আমি বলছি মুখে, ঠিক আছে, টেনশন নাই। আমি মুখে বলছি, তাহলে তো বুঝতে পারবা। পরের ক্লাসগুলো থেকে আরো বড় করে নিয়ে আসবো, টেনশন নেওয়ার কারণ নেই, ঠিক আছে। এখন এখন তো লেখা বড় করার অপশন নাই ভাই, ঠিক আছে। এখন যেহেতু নিয়ে চলে আসছি, নেক্সট ক্লাসগুলোতে আরো বড় করে রাখবো, ওকে। টেনশন নেওয়ার কারণ নাই। এখন তো আমি মুখে বলছি, মুখে তো বলছি, সো লিখতে চাইলে লিখে নিতে পারো, ঠিক আছে। এরপর ইউরেশিয়া প্লেট, অস্ট্রেলিয়া প্লেট, উত্তর আমেরিকান প্লেট, দক্ষিণ আমেরিকান প্লেট, আফ্রিকান প্লেট, অ্যান্টার্কটিকা প্লেট। সো এই প্লেটগুলো তোমার এই চিত্রে দেয়া আছে, ঠিক আছে। সো এই 7টা প্লেট হচ্ছে প্রধান, ঠিক আছে। 7টা প্লেট হচ্ছে কি প্রধান। কয়টা প্রধান? 7টা। এছাড়াও আরো অনেকগুলা অনেকগুলা প্লেট আছে, ঠিক আছে। যে আর কি প্লেট নাই? উত্তর হচ্ছে না, প্লেট আছে আরো, ওকে। অপ্রধান প্লেট সমূহের মধ্যে অনেকগুলো প্লেটের কথা বলা হচ্ছে, যেমন হচ্ছে ভারতীয় প্লেট, মিয়ানমার প্লেট, নাস্কা প্লেট, ক্যারিবিয়ান প্লেট, টার্কিশ প্লেট, গোয়ার্স প্লেট, জোয়ান ডিফুকা প্লেট, ফিলিপাইন প্লেট, স্কশিয়া প্লেট, অনেক প্লেট আছে, ঠিক আছে। বাট মেইন প্লেট কয়টা ভাইয়া বলো তো দেখি, মনোযোগ ধরে রাখতে পেরেছো কে কে? মেইন প্লেট কয়টা বা প্রধান প্লেট কয়টা? প্রধান প্লেট কয়টা বলো দেখি, প্রধান প্লেট কয়টা বলো দেখি। সোয়াদ ভাইয়া, ভূমিকম্প কেন হয় সেটা জানতে চাইলে ক্লাসটা পুরোটা করতে হবে, ঠিক আছে। আপাতত আগে প্লেটের ধারণাটা বুঝো, প্লেট না বুঝলে তো আসলে বুঝবা না ভূমিকম্প কোথা থেকে হচ্ছে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। পাত বা প্লেটগুলোর মধ্যে আপেক্ষিক, ওকে ভেরি গুড, 7টা। আপেক্ষিক ঘূর্ণনের ফলে মেরু অঞ্চল মহাদেশীয় ভূভাগ ও সমুদ্রতল স্থান পরিবর্তন করে এবং পাতের সীমানা বরাবর ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলো অবস্থিত। এই যে পাতগুলো দেখতে পাচ্ছ, সীমানা পাতগুলা, এইগুলাতে এইগুলাতে সবচেয়ে বেশি ভূমিকম্প হয় বা ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত হচ্ছে এগুলো। এগুলো সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত, ঠিক আছে, বা চিহ্নিত করা হয়ে থাকে, ওকে। সো এই প্লেটগুলোর কথা বলা হচ্ছে। এই প্লেটগুলা পাত সীমান্ত যেগুলো রয়েছে বা পাতগুলোর সীমানা, এগুলো হচ্ছে ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। সো ভূমিকম্প কেন হয় এটা তো জানবই। এখন পাত কি, এটার কনসেপ্ট তো ক্লিয়ার, এবং এটা তো ইতিমধ্যে বলেই ফেলেছি তোমাদেরকে ক্লাসের শুরুতেই। সো কাদেরকে আমি নতুন স্টুডেন্ট হিসেবে পাচ্ছি বলো তো একটু দেখি। অনেকে হয়তো ফ্রি ক্লাস করতে জয়েন হয়েছে, কে কে চিন্তা করছে না ভাই আমি হয়তো অনলাইন ব্যাচে ভর্তি হতে পারি? চিন্তা করছো কে কে বলো তো দেখি। আর যারা ভর্তি হয়ে আছো ইতিমধ্যে, তারাও সাড়া দাও যে ভাই আমি অলরেডি ভর্তি হয়ে আছি। দেখি কে কে আছো, দেখি কমেন্ট করে একটু জানাও। কমেন্ট না করলে তো, তোমার সাথে কথা না বললে বুঝতে পারবো না যে অ্যাকচুয়ালি তোমরা বুঝতে পারছো কিনা, বা হচ্ছে কারা কারা আছো ক্লাসের মাঝখানে, ঠিক আছে। এই যে শিরন ভাইয়া, মিম কাজ করছে কিনা সেটা কিন্তু তোমার দেখার বিষয় না, ঠিক আছে, বুঝতে পেরেছো। ক্লাস করো মনোযোগ দিয়ে। ইন্টারের লাইফটা কিন্তু অনেক কঠিন ভাইয়া, যদি মনোযোগ না দাও বা এফোর্ট না দাও তাহলে ভালো করতে পারবে না। আচ্ছা, মাহি বলছে ভর্তি হবো, মাহিদুল বলছে আমি, অন্বেষা রয় বলছে আমি, ওকে ভেরি গুড। তো তোমাদের নামগুলো আমি দেখলাম, দেখবো নতুন স্টুডেন্ট হিসেবে তোমাদেরকে আমি পাই কিনা ক্লাসের মাঝখানে, ঠিক আছে। তো দেখা হবে ক্লাসে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ক্লাসটা করো আগে আপাতত। মারিয়া বলছে অলরেডি হয়ে আছে, ভেরি গুড, ওকে। তো যারা যারা ভর্তি হবা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো চাইলে, ঠিক আছে। এই যে তোমাদের প্রোমো কোডও আছে, সৌরভ এইচএসসি, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবং একই সাথে কি, একই সাথে তোমাদের পুরো যদি 2টা কোর্স নিতে চাও, সেটার জন্য কি করতে পারবা, সেটার জন্য যোগান 27 প্রোমো কোড ইউজ করলে হচ্ছে কি পাবা, অনেক বড় একটা ডিসকাউন্ট পেয়ে যাবা, ওকে। জানো তো ফ্রি ক্লাস করছো, বাট চাই তুমি অনলাইন ব্যাচে ভর্তি হও, ঠিক আছে। যদি ভর্তি না হও, ঠিক আছে ভাইয়া, ভর্তি যদি না হও, সেই ক্ষেত্রে যে জিনিসটা ঘটবে দেখবা যে হচ্ছে কোথাও না কোথাও তোমাকে পড়তে হবেই, ঠিক আছে। তো এই পড়াশোনাটা যদি চালিয়ে না যাও ঠিকঠাক মতো, শেষের দিকে গিয়ে কিন্তু কভার করতে পারবা না। তাই শুরু থেকেই এফোর্ট দিতে হবে ঠিকঠাক মতো, ওকে। সো এই যে ভদ্রলোক আমি আছি, সাথে তোমাদের লিমন ভাইয়া থাকবে জিওগ্রাফিতে, এবং সিমেন্স ভাইয়া থাকবে, এবং দুই পাশে কাইফ ভাই এবং জাফর ভাইয়া থাকবে, তারা ইকোনমিক্সে থাকবে। আসো। এখন উত্তর যদিও দেয়া আছে এখানে, যেহেতু এটা পাওয়ার পয়েন্ট না নোটে হচ্ছে পড়াচ্ছে, এই কারণে উত্তরটা অলরেডি দেয়া আছে। একটা এমসিকিউ
সো এই এমসিকিউটা আশা করি এখন সবাই পারো। কয় ভাগে ভাগ করা হয়? 7 ভাগে ভাগ করা হয়ে থাকে। ঠিক আছে, এখন এখন এই পাথ গতির প্রভাবটা কি ভাই? এই যে পাথ গতি যে চলাফেরা করছে, এইটা কি হবে? এটা করলে কি হবে ভাই বলতো? সমস্যা কি বা হচ্ছে সুবিধা কি, কি হবে? এইটা নিয়ে আলোচনা করব। দেখো, টেকটনিক প্লেটের কথা বলছে যে হচ্ছে এই প্লেটগুলো তো অ্যাকচুয়ালি চলাফেরা করছে। প্লেটগুলো নিয়ে যারা হচ্ছে বলছিল যে অনেক ছোট। ইভা বলছো অনলাইন ব্যাচে এখন ভর্তি হলে আগের ক্লাসগুলো মিস করে ফেলবো? না ভাইয়া, তুমি যদি এখন ভর্তি হও বা পরবর্তীতেও ভর্তি হও, পরে ভর্তি হলে তোমারই লস, কারণ আগের ক্লাসগুলো করতে হবে আবার। সো এখন ভর্তি হয়ে যাওয়া বেটার, কারণ মাত্র কয়েকটা ক্লাসই হয়েছে। এই কারণে যদি এখন ভর্তি হয়ে যাও, তোমার আগের ক্লাসগুলো কিন্তু তুমি অ্যাপে পেয়ে যাবা। ঠিক আছে, এবং যেহেতু তুমি অ্যাপে পেয়ে যাবা, সো তুমি এখনই কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবা আগের ক্লাসগুলো, এবং তোমাদের এই কোর্সটা কিন্তু এইচএসসি পর্যন্ত থাকবে। ঠিক আছে, সো তুমি পরীক্ষা না দেওয়ার আগ পর্যন্ত এই কোর্সের ক্লাসগুলো তুমি করতে পারবা। ওকে, টেনশন করার কোনো দরকার নাই। ঠিক আছে, আচ্ছা। সো টেকটনিক প্লেটটা তোমরা দেখে নাও একবার, তোমাদের জন্য হচ্ছে আরেকবার দেখাচ্ছি বড় করে। যে হচ্ছে এখানে আফ্রিকান প্লেট দেখতে পাচ্ছ, সাউথ আমেরিকা প্লেট, ক্যারিবিয়ান প্লেট, অ্যারাবিয়ান প্লেট, ইন্ডিয়ান প্লেটও দেখতে পাচ্ছ। সো এই যে প্লেটগুলোর কথা বলা হচ্ছে, এই জায়গায় যেহেতু এগুলো হচ্ছে নড়াচড়া করে, ঠিক আছে, সঞ্চালন করে, আমরা বলছি হাঁটাচড়া করছে। সো যেহেতু প্রাণ নাই, তাহলে কি ঘটছে এই জায়গাতে ভাইয়া? যেটা ঘটছে, নিচে থেকে যখন ম্যাগমাগুলো বের হয়ে আসার চেষ্টা করছে, তখন তো এগুলো নাড়াচড়া করবে, তাই না? তখন তো এগুলো নাড়াচড়া করবে। সো এখন বলা হচ্ছে প্লেট বা পাত সমূহের প্রান্ত সীমানা বরাবর সঞ্চালন কাজ ক্রিয়াশীল। মানে কি? এই যে ধরো এখানে এক একটা প্লেটের কথা বলা হচ্ছে, এই যে প্রান্ত সীমান্ত কর্নারের যে সাইড গুলা, এই সাইড গুলা থেকে কি হয়? সঞ্চালন কাজটা সম্পন্ন হয়, অর্থাৎ নড়াচড়া করে। কি এই সাইড গুলো দিয়ে তোমরা দেখবা নড়াচড়া গুলো করছে। ঠিক আছে, সাইড গুলো দিয়ে দেখবা নড়াচড়া করছে। এবং পাত সমূহের এই প্রান্ত সীমানায় পাত সীমান্ত নামে পরিচিত। এটা তো আমরা এতক্ষণে বুঝে গিয়েছি। এখন এই যে নড়াচড়া করার কাজটা, এটা মূলত 3টা ভাগে আমরা ভাগ করছি। কি বলছে? পাত সমূহের প্রান্ত বরাবর ক্রিয়াশীলতাকে আমরা 3টা ভাগে ভাগ করছি। খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুবই 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 ইম্পর্টেন্ট। কি কি? সংকোচন বা অভিসারী পাত সীমান্ত, সম্প্রসারণ বা প্রতিসারী পাত সীমান্ত, পরিবর্তনশীল পাত সীমান্ত। ঠিক আছে, কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট এবং ট্রান্সফর্ম। কি বলছে? সংকোচন বা অভিসারী, সম্প্রসারণ, পরিবর্তনশীল। ভালো মতো দেখো, সংকোচন মানে ছোট হয়ে যাওয়া কোন একটা কারণে, সম্প্রসারণ বা কি বৃদ্ধি পাওয়া, পরিবর্তনশীল মানে চেঞ্জই হয়ে যাবে। আসো দেখি জিনিসগুলো কি। ঠিক আছে, জিনিসগুলো কি? আচ্ছা মাহিদুল, ভর্তি হলে বই না, ভর্তি হলে তুমি হচ্ছে এগুলো লেকচার শিট গুলো পাবা। ঠিক আছে, লেকচার শিট গুলো পাবা। এখন দেখো, শুরুতে আমরা বলছি সংকোচন বা অভিসারী কি পাত সীমান্ত বা কনভার্জেন্ট বাউন্ডারিজ। কি বলছে দেখো, আমাদের এমন তো ঘটনা ঘটে, তাই না? যে দেখবা যে হচ্ছে যখন দুই বন্ধু দেখা হয় অনেকদিন পর, এসে হচ্ছে গলা মিলায় ফেলে না একসাথে। সো এরা আসলে এই সংকোচনে এরা যেহেতু ছোট হয়ে যায়, ঠিক আছে, এরা হচ্ছে দুইজন বেস্ট ফ্রেন্ড, একদম বন্ধু দুইজন। ঠিক আছে, দুইজন বন্ধু। এখন দুই বন্ধু যেহেতু দেখা হবে, তারা তো একসাথে গলা মিলাবে। এই পাতগুলোও হচ্ছে একসাথে গলা মেলাতে যায়। কি ঘটে? দুইটা পাত পরস্পর অভিমুখে মানে নিজেদের দিকে যখন অগ্রসর হয়, তখন এই পাত সীমান্তকে বলা হয় কি? অভিসারী পাত সীমান্ত বা সংকোচন পাত সীমান্ত। ঠিক আছে, যখন নিজেদের দিকে চলে আসে, বেস্ট ফ্রেন্ড। সংকোচন বা অভিসারী মানে কি? বেস্ট ফ্রেন্ড, যে দুইটা পাত বেস্ট ফ্রেন্ড। কিরকম দেখো, চিন্তা করে দেখো। এই যে দেখো পাতগুলো যখন আসে, ঠিক আছে, পাতগুলো যখন আসে, তখন আসার টাইমে যখন সামনে আসবে, তখন কি হয়? একটা আরেকটার ভিতরে চলে যায় অনেকটা। ঠিক আছে, এই যে দেখো, এই যে এদিকে যাচ্ছে, আরেকটা এদিকে আসছে। তখন কি ঘটবে ভাইয়া? একটা আরেকটার ভিতরে চলে যাবে। ঠিক আছে, তখন এদিক দিয়ে এই ভাঁজটা দেখবা পর্বতমালা গড়ে উঠছে। সো এই যে আমাদের একটা আরেকটার ভিতরে চলে যাচ্ছে, একটা আরেকটার ভিতরে চলে যাচ্ছে, এইটাকে আমরা বলছি কি? এটাকে আমরা বলছি অভিসারী পাত সীমান্ত। এই পাত সীমান্তটার এই যে ঢাল, এই ঢালটা কত ডিগ্রি কোণে থাকে? এই ঢালটা হচ্ছে 45 ডিগ্রি কোণে থাকে। কত ডিগ্রি?
45 ডিগ্রি, এবং একটা পাত অপর পাতের নিচে চলে গেলে দেখো এই যে একটা কিন্তু আরেকটার নিচে চলে যাচ্ছে, এই পাতটা এরকম ছিল, ওইটা ভিতরে ঢুকে যাচ্ছে, দেখো নিচে চলে গেলে ঢালু পাতের সীমান্ত বরাবর একটা তল তৈরি হয়, এই যে একটা তল তৈরি হয়েছে, ঠিক আছে, একটা তল তৈরি হয়েছে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো ভাইয়া? অভিসারী বা হচ্ছে আমাদের সংকোচন বা কনভার্জেন্ট যে হচ্ছে কি পাত সীমান্ত, সেটা কি তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা, সিয়াম বলছো বুঝতে পারলাম না, কোনটা বুঝতে পারোনি সেটা বলতে হবে ভাইয়া। বুঝতে পারলাম না বললে কিন্তু হবে না, তুমি যদি মনোযোগ দিয়ে থাকো তাহলে অবশ্যই কোনো না কোথাও তুমি কি প্রবলেম হচ্ছে, কোথায় প্রবলেম হচ্ছে একটু সেই জিনিসটা বলো, ঠিক আছে? কোন অংশটা বুঝতে পারো না একটু জানাও ভাইয়া। কোর্সটা হচ্ছে 2027 ব্যাচের জন্য, এইচএসসি 26 না, এইচএসসি 27, দেখো লেখা আছে এই যে এইচএসসি 27 অনলাইন ব্যাচ, জিওগ্রাফি প্লাস ইকোনমিক্স, ঠিক আছে? ওকে, বাকিরা বুঝতে পেরেছো? সো যেহেতু বলো নাই এখন পর্যন্ত কোথায় প্রবলেম হচ্ছে, আমি ধরে নিচ্ছি বুঝতে পেরেছো। আচ্ছা, সো এইটা গেল একটা টাইপ, যে হচ্ছে সংকোচন, মানে ছোট হয়ে যাবে। দেখো দুইটা পাত যদি আলাদা আলাদা থাকতো অনেক জায়গা নিত না, যেহেতু নিচে সামনের দিকে চলে আসছে তাহলে কম জায়গা লাগবে, সংকুচিত হয়ে গেল, এই কারণে নাম হয়েছে সংকোচন পাত সীমান্ত, ঠিক আছে? ওকে, অনিয়া বলছে বুঝে গেছি, ভেরি গুড। তাহলে এর পরেরটা কি ভাই? আচ্ছা, এর পরেরটা যাওয়ার আগে আর একটা ছোট্ট জিনিস জেনে নিই, সেটা হচ্ছে বলা হচ্ছে দুইটা মহাদেশীয় পাত যখন পরস্পরের দিকে অগ্রসর হয় তখন মধ্যবর্তী অগভীর সমুদ্রে সঞ্চিত পলিরাশিতে যেই চাপটা পড়ে এটার কারণে কি সংকুচিত হয়ে ভাঁজ গঠন করে সেটা উপরে উঠে যায়। যেটা বললাম যে একটা যখন পাত ভিতরে চলে যাবে তখন ভাঁজ হয়ে উপরের দিকে দেখবো এই জায়গায় পর্বত গড়ে উঠছে, ঠিক আছে? তো এটার কথা এখানে বলছে, উদাহরণস্বরূপ হিসেবে আল্পস এবং হিমালয় পর্বতের কথা বলা হয়েছে। ওকে, যে ভাঁজটার কথা বললাম, এই ভাঁজের এখানে কি হয় যে প্রচন্ড চাপ পড়ে, সেখানে বিশাল আয়তন পলিরাশি সংকুচিত হয়ে ভাঁজ গঠন করে সেটা উপরে উঠে যায়, যেটাকে আমরা কি বলছি, আমরা এখানে পর্বতের কথা বলছি, আল্পস এবং হিমালয় পর্বতের কথা। ওকে, এরপর এরপর আমাদের আছে কি সম্প্রসারণ বা প্রতিসারী পাত সীমান্ত। তো সংকোচন মানে বলছিলাম বেস্ট ফ্রেন্ড, আর এই পাতগুলো হচ্ছে দুইজন দুজনের শত্রু, দেখতেই পারে না, একজন আরেকজনকে একদমই দেখতেই পারে না, ঠিক আছে? একজন আরেকজনকে দেখতেই পারে না, দুই চোখের ধর হচ্ছে শত্রু। তো ওরা কি করে, ওরা যখন দেখে একজন আরেকজনকে দুইজন দুই দিকে সরে যায়, ঠিক আছে? দুইজন দুই দিকে সরে যায়, কি ঘটে এই জায়গায়? সম্প্রসারণ পাত সীমান্তে, সম্প্রসারণ মানে কি অনেক জায়গা লাগবে, দুই পাশে চলে গেলে জায়গা বেশি জায়গা দখল করবে, এইটা এখানে বলছে যে সম্প্রসারণ পাত সীমান্তে দুইটা পাত তাদের সাধারণ সীমানা হতে, অর্থাৎ তারা যেই জায়গায় ছিল সেই জায়গা থেকে পরস্পর বিপরীত দিকে চলে যায়। ওই যে বললাম শত্রু মুখ দেখলে অন্যদিকে চলে যেতে হবে, তো পরস্পর বিপরীত দিকে চলে যায়। উদাহরণ হিসেবে বলা হয়েছে আটলান্টিক ষোলশিরা বরাবর পশ্চিমে আমেরিকান পাত এবং পূর্বে ইউরেশিয়া ও আফ্রিকান পাত পরস্পর বিপরীত গামী, ঠিক আছে, দুই দিকে যায়। তো এদের মধ্যে বিপরীত চলনেই মধ্য আটলান্টিক শৈলশিরার উদ্ভব ঘটে, ঠিক আছে? সো ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে ভাইয়া সংকোচনের ক্ষেত্রে পাতগুলা একটা একটা ভিতরে চলে আসতো একটা, আর সম্প্রসারণে দুইটা দুই দিকে চলে যায়, ঠিক আছে? দুইটা দুই দিকে চলে যায়, ঠিক আছে ভাইয়া? ভিতরে ঢুকলে ভাঁজ হবে কিভাবে? এই যে দেখো ভাঁজ হয় কিভাবে, দেখো ভাই, যখন দেখো দুটা জিনিস এরকম ভাবে আছে, একটা যখন এদিকে আসছে তখন এই অংশটা ভিতরে ঢুকে যাওয়ার মানে কি, এই যে উপরের অংশগুলো আছে এগুলো জমা হয়ে শক্ত হয়ে উপরের দিকে থাকবে, কারণ যত ধাক্কা পাবে তত হচ্ছে এগুলো জমা হতে থাকবে এবং শক্ত হয়ে উপরের দিকে উঠে আসবে, ঠিক আছে? সো পলি গঠন করে এখানে বলছে কি পলিরাশি সংকুচিত হয়ে ভাঁজ গঠন করে সেটা উপরে উঠে আসে, এইভাবে হচ্ছে উপরে চলে আসে। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। আসো, সো আমরা সম্প্রসারণটাও দেখলাম যে হচ্ছে টোটালি উল্টাটা সংকোচনের। এখন বলছে যে পরিবর্তনশীল পাত সীমান্ত। এখন ঘটনাটা কি ঘটে ভাই? এই পরিবর্তনশীল পাত সীমান্তের ক্ষেত্রে দুইটা পাত থাকে, এরা বেস্ট ফ্রেন্ডও না আবার শত্রুও না। এরা কি ভাই? এরা হচ্ছে কাছাকাছিও আসে না আবার দূরেও চলে যায় না,
কি ঘটে, এরা হচ্ছে উল্টা দিকে চলে যায় একদম। বলে কি যে হচ্ছে পরস্পর সংঘর্ষে লিপ্ত হয় না বা দূরেও সরে যায় না, কিন্তু একে অন্যকে অতিক্রম করে ফেলে। ঠিক আছে, কাছাকাছিও আসবে না, দূরেও যাবে না, দুইজন দুই দিকে হচ্ছে চলে যাবে। ঠিক আছে, আগেরটা দূরে সরে যেত, কিন্তু এখন দূরে সরে যাওয়ার কিছু নাই, দুইজন দুই দিকে মুভ করছে। ওকে, দুইজন দুই দিকে মুভ করছে। আচ্ছা, লেখাগুলো ঝাপসা হলে আমি মুখে বলছি ভাইয়া, নেক্সট ক্লাসে হচ্ছে আরো বড় করে নিয়ে আসবো। আপাতত হচ্ছে একটু মনে রাখো আমি কি কি বলছি, বা লিখে নাও বা স্ক্রিনশট নাও, পরে এটা হচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারবা। আর তোমরা যদি অনলাইন ব্যাচে যুক্ত হয়ে যাও তখন তো আর কোনো কনফিউশনই থাকবে না। ঠিক আছে, তখন আর কোনো কনফিউশনই থাকবে না, কারণ তখন হচ্ছে তোমাদের এই স্লাইডগুলো তোমরা অ্যাপে পেয়ে যাবা। ঠিক আছে, ওকে। সো এখন বলছে কি যে হচ্ছে উদাহরণ হিসেবে বলছে ক্যালিফোর্নিয়ার সান আন্দ্রেয়াস চ্যুতিরেখার পশ্চিম দিকে প্রশান্ত মহাসাগরীয় পাত এবং পূর্ব দিকে হচ্ছে আমেরিকান পাত বিগত 10 বছরে 460 কিলোমিটার চালিত হয়েছে। অর্থাৎ এই যে পরিবর্তিত হয়ে যাওয়া, একটা হচ্ছে কাছাকাছি চলে আসছে যেটাকে আমরা সংকুচিত বলছি, একটা হচ্ছে দূরে চলে যাচ্ছে, দুইজন দুই দিকে চলে যাচ্ছে যেটাকে আমরা কি বলছি যে হচ্ছে কি সম্প্রসারিত। আরেকটা দুইজন অবস্থান পরিবর্তন না করে কি করছে, জাস্ট তারা কি করছে দেখো, বলছে তারা একে অন্যকে অতিক্রম করছে, একই জায়গা ধরে রেখে অতিক্রম করছে, দূরেও যাচ্ছে না কাছেও আসছে না, অতিক্রম করছে। সো এই যে ডিস্টেন্সটা ক্রিয়েট হচ্ছে, দেখো কতটুকু যাচ্ছে, 460 কিলোমিটার, 10 কোটি বছরে 460 কিলোমিটার যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে তিনটা ধরনের হচ্ছে পাত যেগুলো হচ্ছে পরিবর্তনশীল। সো এই কারণটা কি এখন বুঝতে পারছো যে কিভাবে পরিবর্তিত হচ্ছে আমাদের এগুলো, কিভাবে পরিবর্তিত হচ্ছে, এটা কি এখন বুঝতে পেরেছো ভাইয়া? একটু বলো তো, ক্লিয়ারলি বলো। এটা থার্ড চ্যাপ্টারের, যারা কনফিউজড কোন চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার এটা কি ক্লিয়ার আসে না আমাকে বলো একটু, নওশিন বলো কি ক্লিয়ার আসে না। যদি ক্লিয়ার না আসে, আচ্ছা আমি একটু জুম করার চেষ্টা করি। দাঁড়াও দেখি যদি সম্ভব হয়। ওকে, ওকে, ঠিক আছে। তো এতটুকুই থাকছে, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে চেষ্টা করবো লেখাগুলো আরো বড় করে নিয়ে আসা। ঠিক আছে, আচ্ছা। সো এতটুকু তো ক্লিয়ার যে পাত সঞ্চালন কিভাবে হয়। এখন কোনটা কি আমাকে বলো তো, এখানে এ বি সি দিয়ে আমি বলি, আসো আসো দেখি বলে দেই কোনটা কি। এটা এ, এটা বি, এটা সি। বলো তো কোনটা কোন ধরনের সঞ্চালন, বলো দেখি, কমেন্ট করো কোনটা কোন ধরনের সঞ্চালন, বলো দেখি। দ্রুত জানাও, একটা দূরে চলে যাচ্ছে, একটা কাছে চলে আসছে, একটা কি হচ্ছে জায়গা ঠিক রেখে বিপরীত দিকে চলে যাচ্ছে। বিপরীত দিক বলতে তারা তাদের দূরত্ব সৃষ্টি করছে। আচ্ছা, যে বলছো বুঝতে পারি নাই তাদের উদ্দেশ্যে বলছি, একজন বলছো কোন জায়গাটা বুঝতে পারো নাই সেটা বলতে হবে। যাকে বলছো সম্প্রসারণ, সংকোচন, পার্শ্বীয় গতি। আচ্ছা, একটা বলছো সম্প্রসারণ, সংকোচন, পার্শ্বীয় গতি বা পরিবর্তনশীল। ওকে, ভেরি গুড, ভেরি গুড। সো এইটা হচ্ছে আমাদের কি সম্প্রসারণ। এটা কি আমাদের সংকোচন, যেহেতু কাছাকাছি চলে আসছে। আর এটা হচ্ছে পরিবর্তনশীল, কি ভাইয়া? পরিবর্তনশীল। ওকে, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এখন পাত সঞ্চালনের কারণ ও এর সাপেক্ষে প্রমাণ। সো এই জিনিসটা আমরা অনলাইন ব্যাচে ডিটেইলসে পড়েছি। ঠিক আছে, ডিটেইলসে পড়েছি। যারা যারা যুক্ত হও নাই দ্রুত যুক্ত হয়ে যাও। আজকে হচ্ছে এতটা ডিটেইলসে যাব না, যেহেতু হচ্ছে ফ্রি ক্লাসে আমরা হচ্ছে পুরো সব তো আজকে আর পড়ে ফেলবো না। সো জাস্ট একটা ধারণা দিব, আইডিয়া দিব। তোমাদের পুরো টপিকটা যদি জানতে চাও দ্রুত দ্রুত হচ্ছে এনরোল করে ফেলো, কারণ আমরা কিন্তু এই যে এতক্ষণ ধরে যেভাবে আলাদা আলাদা করে এক্সপ্লেন করলাম, এই প্রত্যেকটা টপিকেও কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করা হচ্ছে। ওকে, আচ্ছা। তো এই জায়গায় যেটা বললাম যে আসো দেখি যে হচ্ছে পাত সঞ্চালনের কারণগুলো কি কি। একটা বলছে পরিচলন স্রোত, পরিচলন স্রোত আমরা পড়েছি শুরুতেই। তো আরেকবার এই জায়গায় দেখি, দেখো বলছে যে ভূত্বকের নিচের নমনীয় ম্যান্টেলের, ঠিক আছে,
এই যে ম্যান্টেলের উষ্ণ ও শীতল স্রোতের প্রভাবে প্লেটগুলো গতিশীল হয়ে থাকে। এতে নিচের উত্তপ্ত স্রোত উপরে, উপরে ঠান্ডা প্রবাহ নিচের দিকে পরিচালিত হওয়ার সাপেক্ষে পাত সময়ের মাধ্যমে চলাচল করে। এই যে দেখো, এইগুলো যখন হচ্ছে কি করছে, ম্যান্টেলগুলো যখন হচ্ছে তোমার পরিচালন স্রোতের মাধ্যমে হচ্ছে কি হচ্ছে, আমাদের উষ্ণ ও শীতল স্রোতের কারণে এগুলো হচ্ছে চলাফেরা করছে, তখন প্লেটগুলো গতিশীল হয়ে যায়। তখন এই যে দেখো, প্লেটগুলো কি হচ্ছে, সংকুচিত হয়ে, ওই যে একটু আগে পড়লাম পাত সংকোচন, সংকুচিত হয়ে ভিতরের দিকে চলে যাচ্ছে। সো একটা কারণ হচ্ছে এগুলো, এই যে আমাদের চলাফেরা করছে, চলাফেরার একটা কারণ হচ্ছে কি, পরিচলন স্রোত। পরিচলনের কারণে পাত সঞ্চালন হয়ে থাকে, পরিচালনের কারণে পাত সঞ্চালন হয়ে থাকে, এটা হচ্ছে একটা কারণ। আরেকটা কারণ কি, আচ্ছা আরেকটা কারণ হচ্ছে ঠেলা বা ধাক্কা পদ্ধতি। ঠিক আছে, ঠেলা বা ধাক্কা পদ্ধতি। কেটলির উদাহরণটা দিয়েছিলাম, মনে আছে কেটলির উদাহরণটা, যে যখন গরম হয়ে যায় তখন নিচ থেকে পানিটা বা হচ্ছে সেটা কি করে, ফোর্সটা ধাক্কা দেয়, ঢাকনাটা তখন কি করে, নাড়াচড়া শুরু করে। ঠিক তেমনি একই রকম ভাবে ভূ অভ্যন্তরের নিচে, ঠিক আছে, নিচে থেকে যেটা হয়, উপরের দিকে তাপ যেহেতু কম এবং অভ্যন্তরীণ স্থেনমণ্ডল উপরের দিকে সম্প্রসারিত হয়। ঠিক আছে, সেকেন্ড চ্যাপ্টার আমরা পড়ে আসছি। সো এই স্থেনমণ্ডল উপরের দিকে সম্প্রসারিত যখন হয় তখন চাপ প্রয়োগ করে একটা। সো ওই যে ফোর্সটা আগের মতো, কেটলিতে যেরকম একটা ফোর্স কাজ করতো উপরের দিকে যত গরম হচ্ছে, ঠিক তেমনি উপরের দিকে একটা ফোর্স কাজ করে বা চাপ প্রয়োগ করে। এই চাপ প্রয়োগ করলে কি হবে, নাড়াচড়া করবে। সো ওই পাতটা তখন কি হয়, যখন হচ্ছে এই যে ফোর্সটা দিচ্ছে, এই যে ফোর্সটা দিচ্ছে ভাইয়া, এই যে ফোর্সটা দিচ্ছে, ফোর্সটা যখন দিচ্ছে তখন ওই পাতগুলো কি নড়ে যাবে না, নড়বে তো। সো এইটার কথাই বলছে যে গতিশীল করে বলে একে ঠেলা বা ধাক্কা পদ্ধতি বলে, যে হচ্ছে ঠেলা দিয়ে এটাকে ফোর্স দিচ্ছে বা হচ্ছে এটাকে চলাফেরা করতে বাধ্য করছে ঠেলা দিয়ে। বুঝতে পেরেছো, ঠেলা দিয়ে এটাকে চলাফেরা করতে বাধ্য করছে, যার কারণে এটার নাম হচ্ছে কি, ঠেলা বা ধাক্কা পদ্ধতি। সো পাত সঞ্চালনের দুইটা কারণ দেখলাম, একটা কি, একটা হচ্ছে আমাদের পরিচলন স্রোত, আর একটা হচ্ছে ঠেলা বা ধাক্কা পদ্ধতি। ঠিক আছে, ঠেলা বা ধাক্কা পদ্ধতি। আরো একটা কারণ দেখি, চলো আরো একটা কারণ দেখি, আকর্ষণ পদ্ধতি। এখানে বলা হচ্ছে কি, দেখো ভাইয়া, পাত সীমানার নিকটে মহাসাগরীয় তলদেশ ভূমিকম্পের কারণে ভূগর্ভে নিমজ্জিত হতে থাকলে সীমানার পার্শ্ববর্তী যে এই পাতগুলো আছে তখন সজোরে ধাক্কা দেয়, তখন তাকে আকর্ষণ পদ্ধতি বলে। একটু আগে কি বললাম মনে আছে, যে হচ্ছে দুইজন বেস্ট ফ্রেন্ড, তো দুইজন যখন বেস্ট ফ্রেন্ড তখন তারা কি কাছাকাছি চলে আসতে চায় না, যে বেস্ট ফ্রেন্ড অনেকদিন পর দেখা হয়েছে, গিয়ে হাক করে একটা বা গলা মিলাই, মনে হয় না। সো একই রকম ভাবে এই জায়গায় আরেকটা পদ্ধতি হচ্ছে আকর্ষণ পদ্ধতি, একে অপরের দিকে আকর্ষণ করে। সো আকর্ষণ করে তারা কি করে, নিজেদের দিকে টেনে নিয়ে আসতে চায়। সো যখন নিজেদের দিকে টেনে নিয়ে আসতে যাচ্ছে তখন কি করছে ভাইয়া, তখন সেগুলো মুভ করছে। আকর্ষণ কি, ধরো চুম্বক, চুম্বক যখন তুমি সাইডে রেখে দাও তখন কাছাকাছি নিলে আরেকটা কি কাছে চলে আসে না। তো একই রকম ভাবে এটা আকর্ষণ করার মাধ্যমে কি হয়, পাতগুলো সঞ্চালিত হয়। ঠিক আছে, সো এই পাত সঞ্চালনের আরো একটা পদ্ধতির নাম হচ্ছে আকর্ষণ পদ্ধতি। ঠিক আছে, মহাসাগরীয় তলদেশ ভূমিকম্পের কারণে যখন ভূগর্ভে নিমজ্জিত হয়ে যায় তখন যে সীমানার যেই হচ্ছে তোমাদের যে বাউন্ডারি গুলার পাশাপাশি যে পাতগুলো আছে, এই পাতগুলো তখন ধাক্কা দেয় অনেক জোরে, যেটাকে আমরা কি বলছি, যে আকর্ষণ পদ্ধতি বলছি। ঠিক ঠিক আছে, আকর্ষণ পদ্ধতি বলছি। আচ্ছা, পোল পোল কি চাও আজকে তোমরা, বলো পোল চাও? ঠিক আছে, পোল দিব, পোল যেহেতু চাচ্ছ দিব, টেনশন নাই। আচ্ছা, সো পাট বা প্লেটের সংযুক্তিকরণ, এখানে কি বলছে, যে এই যে যখন তোমাদের একটু আগে দেখিয়েছি যে এখানে ইন্ডিয়ান অস্ট্রেলিয়ান প্লেট এবং হচ্ছে ইউরেশিয়ান যে প্লেটটা আছে ঢুকে যাচ্ছে, দেখো ইউরেশিয়ান প্লেটের ভিতরে ঢুকে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এই জায়গায় কি গড়ে উঠলো, হিমালয় পর্বত গড়ে উঠলো। এটারই জাস্ট হচ্ছে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন করা হয়েছে। ঠিক আছে, সো এগুলোতে আর ডিরেক্ট ডিটেলসে যাচ্ছি না, তোমরা তো দেখলাই হিমালয় পর্বতের কথা এখানে এক্সাম্পল হিসেবে দেয়া হয়েছে। তাহলে একটা পোল দেই, চলো একটা পোল দিয়ে আসো, তোমাদের একটা পোল দেই আসো।
এখানে আগে দাঁড়াও, উত্তরটা তোমরা তো দেখে ফেলবা না হলে। আগে হচ্ছে উত্তরটা ঢেকে দেই, উত্তরটা ঢেকে দেই, এরপর হচ্ছে তোমরা উত্তর দাও দেখি। একটা পোল দেই, আমাদের লাইভ ক্লাসে কিন্তু আমরা হচ্ছে পোল দেই এইভাবে। চলো দেখি পোল জিনিসটা কি। তোমাদের কাছে এই প্রশ্নটা যাবে ভাইয়া, ঠিক আছে, এই প্রশ্নটা তোমাদের কাছে যাবে, তোমরা হচ্ছে উত্তর দিবা যে সঠিক উত্তর কি হবে। বলো তো দেখি সঠিক উত্তরটা কি হবে এই প্রশ্নের, বলো দেখি এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে। পোলটা তোমাদের কাছে যাচ্ছে যে নিচের কোনটি পাত সঞ্চালনের কারণ নয়। এই যে পাত বা প্লেট যে চলাফেরা করছে, নিচের কোনটা কারণ নয়। এতগুলো কারণ তো আমরা দেখলাম, সো নিচের কোনটা অ্যাকচুয়ালি কারণ না, বলতো কোনটা, নিচের কোনটা পাত সঞ্চালনের কারণ নয়, নিচের কোনটা পাত সঞ্চালনের কারণ নয়। তাসফিয়া বলছো ডি, মিতু বলছো ডি। তোমাদের কাছে পোলটা যাচ্ছে, পোলে উত্তর দাও দেখি, কে কে সঠিক উত্তর দাও দেখি। তারপর শিরন আহমেদ বলছো ডি, সাবরিনা মৃধা বলছো ডি, ত্রয়ী বলছো ডি। ওকে, এরপর মাইশা বলছো ডি, মিতু ডি বলেছো, জাকিয়া ডি বলছো, জানাতুল আমরিন রুবা ডি বলছো। এখন পর্যন্ত সবাই সঠিক উত্তর দিয়েছো দেখতে পাচ্ছি। একজন দুইজন ভুল উত্তর দিয়েছো, তিনজন ভুল উত্তর দিয়েছো, চারজন ভুল উত্তর দিয়েছো। ওকে, ম্যাক্সিমাম সঠিক উত্তর দিয়েছো। আসলে সঠিক উত্তরটা দেখি, তোমাদের তো হচ্ছে মুছে দিয়েছিলাম এটা। সঠিক উত্তর অপশন ডি। সো পোল জিনিসটা কি বুঝতে পারছো তোমরা? ক্লাসের মাঝখানে হচ্ছে তোমাদের প্রশ্ন যাবে এরকম, তোমরা নিজেদেরকে যাচাই করতে পারবা যে অ্যাকচুয়ালি সঠিক উত্তর তোমরা দিচ্ছ কিনা। ঠিক আছে, সো আসো সামনের দিকে আগাই, যে ওয়েগনারের মহাদেশীয় সঞ্চালন ও কারণের পর্বত সৃষ্টি। সো এইটা হচ্ছে আজকে আমরা ডিটেলস আর পড়বো না, ঠিক আছে, এটা আমরা ডিটেলস আর যাব না। তোমরা ডিটেলস হচ্ছে পড়বা কোথায়, ডিটেলস হচ্ছে আমাদের অনলাইন ব্যাচে কিন্তু ইতিমধ্যে পড়ে ফেলেছি। সো আমি জাস্ট তোমাদেরকে আইডিয়া দিব, যদি হচ্ছে ডিটেলসে জানতে চাও কোথায় আসতে হবে, অনলাইন ব্যাচে যুক্ত হতে হবে। ঠিক আছে, আসুন। সো তিনি ধারণা করছেন কি, ভদ্রলোক ধারণা করছেন যে পৃথিবীতে আমাদের ম্যাপটা বা হচ্ছে এই ছিল হচ্ছে এরকম, ঠিক আছে, ছিল এরকম, যেটার নাম দিয়েছেন তিনি প্যানজিয়া। সো ক্রমশ ক্রমশ সময়ের সাথে সাথে, ক্রমশ সময়ের সাথে সাথে, ওকে, সাথে সাথে দেখলাম দুইজন হাসছো, কারণ কি বলতো, কিছু কি হয়েছে তোমাদের? ক্লাসের মাঝখানে দুইজন হাসছো দেখলাম, বর্ষা আর আরেকজন হাসছো, কি হয়েছে বলতো দেখি। আচ্ছা, সো এই প্যানজিয়া ধীরে ধীরে ওই যে পাত সঞ্চালনের কারণে, ঠিক আছে, পাত সঞ্চালনের কারণে ধীরে ধীরে এগুলো কি, এগুলোর মধ্যে কি হওয়ার সৃষ্টি করে বলতো, কি হচ্ছে, ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে, স্পেস ক্রিয়েট হয়ে যাচ্ছে, এই যে মুভ করছে। সো মুভ করে করে পরবর্তীতে এটা দুইটা ভাগে ভাগ হয়ে গেল, ঠিক আছে, গন্ডোয়ানা এবং লরেশিয়া। এইভাবে এইভাবে বর্তমান আমরা যে পৃথিবীটা দেখি, এটার অবস্থা হচ্ছে এটা, ঠিক আছে। তো বর্তমান পৃথিবী আমরা যেরকম ভাবে দেখছি, আগে কিন্তু একই রকম ছিল না, ঠিক আছে, আগে একই রকম ছিল না, আগে ছিল পুরোটাই একসাথে ছিল। সো এই প্লেটগুলো ধীরে ধীরে সঞ্চালিত হয়ে বর্তমানে এই অবস্থার এসেছে, এবং পরবর্তীতেও, ঠিক আছে, পরবর্তীতেও বি আর ডি ভুল হয়েছে। কি ভুল হয়েছে বলো তো দেখি, না ঠিকই তো আছে, পাঁচ সঞ্চালনের কারণ নয় কোনটা বলেছে। তুমি যদি পাঁচ সঞ্চালনের কারণ ভেবে থাকো তাহলে তো ভুল হবেই। পরিচালন, ঠেলা, আকর্ষণ সবগুলো তো আছে, শুধুমাত্র সংঘর্ষ বাদে, ঠিক আছে। ওকে, সো যে জায়গায় ছিলাম যে আজকে থেকে হয়তো বা 200 মিলিয়ন বছর পরে এরকম থাকবে না, আরো চেঞ্জ হয়ে যাবে। সো ব্যাপারটা হচ্ছে এইরকমই, ঠিক আছে, যে আগে পুরোটা একসাথে ছিল, যেটার নাম দিয়েছেন কি প্যান, কি বলেছেন, প্যানজিয়া, এবং পরবর্তীতে এইভাবে ভাগ হয়ে 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 বর্তমান অবস্থায় এসেছে। তো এই যে ভদ্রলোক ওয়েগনার, ঠিক আছে, তিনি বলছেন যে কার্বনিফেরাস উপযোগে 200 মিলিয়ন বছর আগের কথা বলা হচ্ছে, যখন মহাদেশের মিলনে একটা বৃহৎ একক মহাদেশ ছিল, অর্থাৎ একটা মাত্র মহাদেশ ছিল, ঠিক আছে। এরপর ওয়েগনার একে কি বলছেন,
প্যানজিয়া, যে ওই সিচুয়েশনটা তখন ওইটাকে বলছেন, সেটার নাম দিয়েছিলেন প্যানজিয়া। ঠিক আছে, মাহি চমৎকার একটা কথা বলেছে, যাদের বলছে যে ক্লাস শেষ করে দিতে তারা চাইলে চলে যেতে পারো। জিনিসটা এরকমই ভাইয়া, তোমার পড়াশোনার প্রতি হয়তো মনোযোগ থাকবে না সবার, সো রেজাল্টও ঠিক একই রকম হলো। এবারে এইচএসসি রেজাল্ট তো দেখেছোই, সো যদি সিরিয়াসনেস না থাকে ভাইয়া তখন কিন্তু দেখবা যে সেম ঘটনাটাই ঘটছে। ঠিক আছে, সেম ঘটনাটা ঘটছে। সো তোমরা কিন্তু অলরেডি একটা অ্যালার্ম পেয়ে গিয়েছো যে যদি পড়াশোনা না করো তাহলে সিচুয়েশনটা কি হবে। ঠিক আছে, সো এই কারণে বলছি যে যদি ভালো করতে চাও অবশ্যই ভাইয়া ভালো মতো একটু পড়াশোনা করো, ওকে, না হলে কিন্তু ভালো করতে পারবা না। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেহেতু বোর্ড এক্সাম, এটার উপর তোমার হচ্ছে সামনে লাইফটা ডিপেন্ড করবে যে তুমি কোন জায়গায় এক্সাম দিতে পারবা, কোথায় এক্সাম দিবা, এগুলো প্রত্যেকটা বিষয়। সো যদি এইচএসসি তে ভালো করতে না পারো সেই ক্ষেত্রে কিন্তু তুমি এক্সামও দিতে পারবা না অনেক জায়গায়, বুঝতে পেরেছো? যাই হোক, আজকে এসব কথা না বলি, আমরা হচ্ছে পড়াশোনা দিয়ে থাকি। যেই জায়গায় ছিলাম, এই যে এর পরবর্তীতে আমি যে কথাগুলো বললাম যে হচ্ছে ধীরে ধীরে এগুলো চেঞ্জ হয়ে 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 বর্তমান অবস্থায় এসে পৌঁছেছে। তো যেহেতু বলেছি যে আজকে হচ্ছে ডিটেলসে পড়াবো না, এখন ছোট্ট একটা এক্সাম্পল দেখো যে হচ্ছে ভারত এশিয়ার সাথে হচ্ছে দৃঢ়ভাবে সংযুক্ত ছিল, যেহেতু সব হচ্ছে একসাথে ছিল, কোনো ভাগ ছিল না, এবং অস্ট্রেলিয়া দক্ষিণ পূর্বে বহুদূরে সরে প্রশান্ত মহাসাগরে গিয়ে পৌঁছেছে। ঘটনাটা এরকম, যে যারা পেইড ক্লাস করেছো তারা জানো অলরেডি, যে ঘটনা ঘটে যেত এরকম যে তুমি যদি এই ভাগটা যদি না থাকতো, অস্ট্রেলিয়া দক্ষিণ পূর্বে বহুদূরে প্রশান্ত মহাসাগরে গিয়ে পৌঁছেছে, যদি হচ্ছে এই ভাগগুলো ক্রিয়েট না হতো, তুমি হচ্ছে কক্সবাজার যেতা, গিয়ে দাঁড়ায় থেকে হচ্ছে অস্ট্রেলিয়াকে দেখতে পারতাম। ঠিক আছে, এত কষ্ট করে হচ্ছে এখন আর বিমানে করে অস্ট্রেলিয়া যেতে হতো না, ডিরেক্টলি হচ্ছে অস্ট্রেলিয়া চলে যেতে পারতাম জাস্ট কয়েক পার হয়ে। ঠিক আছে, সো এই যে এত মিলিয়ন বছর পরে চেঞ্জেস গুলা, ঠিক আছে, চেঞ্জেস গুলা এসে বর্তমানে পুরো পৃথিবী কোন অবস্থায় দাঁড়িয়েছে, এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। এক ভদ্রলোক বলছে ভাই আইসিটি পড়ান, আজকে জিওগ্রাফি ক্লাসের মাঝখানে তুমি যদি বলো আইসিটি পড়ান, এটা কি সম্ভব? বলো, সম্ভব? বলো। আচ্ছা, সো আবারও যারা হচ্ছে পরে জয়েন করেছো তোমাদের উদ্দেশ্যে বলছি যে যদি পুরো জিওগ্রাফিটা ভালো মতো কমপ্লিট করতে চাও, দ্রুত হচ্ছে ভাইয়া জিওগ্রাফি কোর্সে এনরোল করে ফেলো, কারণ যত দেরিতে তোমরা যুক্ত হবা তত ক্লাসগুলো জমে যাবে। আগের ক্লাস করতে পারবা, বাট ধরো রেকর্ডেড ক্লাস থেকে গেলে না পরবর্তীতে করাটা খুবই কষ্টকর, কারণ পরে একসাথে সবগুলো করতে হয়। সো এই কারণে এখন যুক্ত হয়ে যাও, তুমি সপ্তাহের ক্লাস সপ্তাহে করে ফেলতে পারবা, তাহলে হচ্ছে ওই কষ্টটা আর থাকবে না যে হচ্ছে তোমাকে ওয়েট করে 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 যে হচ্ছে এতদিন পর আমি ক্লাস করবো, এভাবে করতে হবে না, তুমি শেষ করতে পারবা কি সময়ের মধ্যেই। বুঝতে পেরেছো? তো চলো, এই তো পুরো ইকোনমিক্স আর জিওগ্রাফি কোর্স কিনতে চাইলে যোগান 27 কোডটা ইউজ করলে ডিসকাউন্টে 3500 টাকায় পেয়ে যাবা। আচ্ছা, গুরুমণ্ডলে ভাসমান পৃথিবী পৃষ্ঠদেশের আবরণগুলো হচ্ছে প্লেট, ইতিমধ্যে তোমরা জানো যে হচ্ছে এটা প্লেট। পার্ক নিয়ে আমরা এত কথা বললাম, ঠিক আছে। আসো আরেকটা কি পোল দিব, একটু পরে দেই, ঠিক আছে, একটু পরে দেই। আসো এখন এই জিনিসটা ওয়েগনারের মহাদেশীয় সঞ্চালন ও মতবাদের সপক্ষে যুক্তিও বিভিন্ন সমালোচনা করা হয়েছে, বিভিন্ন যুক্তিও দেওয়া হয়েছে, সমালোচনাও করা হয়েছে। সো এখানে অনেকগুলো বিষয় কিন্তু আমরা দেখেছি আমাদের অনলাইন ব্যাচে। তো আজকে আমরা সবগুলো না, জাস্ট কয়েকটা নিয়ে একটু আলোচনা করব, জাস্ট কয়েকটা নিয়ে। তো তোমরা পাজল সলভ করেছো না? পাজল ধরো যে হচ্ছে হ্যাঁ ডিসকাউন্ট তো দিয়েছি, বললো একজন যে ভাই ডিসকাউন্ট দিবেন না, ডিসকাউন্ট তো দিয়েছি, তোমাদেরকে প্রোমো কোড দিয়ে দিয়েছি, এটা ইউজ করে ডিসকাউন্ট পেয়ে যাবা। তো এই যে পাজেল গুলা ধরো হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে আছে, এই যে ছড়িয়ে ছিটিয়ে আছে আফ্রিকা, সাউথ আমেরিকা, তারপর ইন্ডিয়া, অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া, এগুলা দেখেছে যে তারা যদি একত্রিত করে তাহলে এরকম একটা মিলে যায়, পাজল যেরকম ভাবে মিলে যায় দেখো এরকম শেপ গুলা মিলে যায়। সো ওয়েগনারের এই মতবাদটার সাহায্যে, ঠিক আছে, এই যে ওয়েগনারের এই মতবাদের সাহায্যে এই বিষয়টা প্রুফ করা যায় যে পৃথিবী আগে একত্রিত অবস্থায় ছিল। বুঝতে পেরেছো? আগে একত্রিত অবস্থায় ছিল। এহসান ভাইয়া আজকে একটু আপনি আমাদের সাথে কমেন্টে গল্প করেন, গল্প করলে পরে পরীক্ষার হলে গিয়ে মাথায় হাত দিয়ে বসে থাকতে হবে, তখন এইচএসসি রেজাল্টটাও হয়ে যাবে গল্পের মতো, যে ওই যে রূপকথার গল্পে জিপিএ 5 পেয়েছিলাম, রেজাল্টটাও জিপিএ 5 আর আসবে না, রূপকথার গল্পের মধ্যেই হারিয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ পোল দিব, একটু পরে দিব, শেষ করে নেই অংশটুকু তারপর দিব। ঠিক আছে ভাইয়া, পোল দিব, টেনশন নিও না, পোল দিব। আচ্ছা
সো যেই জায়গায় ছিলাম আমরা, যে এই যে ওয়েগনার দেখালেন যে পৃথিবীটা আসলে একত্রিত অবস্থায় ছিল, একটা মাত্র মহাদেশ ছিল। এখন কিভাবে প্রমাণিত হলো? এই যে আফ্রিকা এবং সাউথ আমেরিকা যে অংশগুলো, সেগুলোর মধ্যে ডিস্টেন্স তো অনেক। তো বিজ্ঞানীরা গবেষণা করে পেলো যে হচ্ছে যে ফসিল গুলো পাওয়া গেল, ঠিক আছে, যে মৃতদেহগুলো পাওয়া গেল, সেগুলো হচ্ছে জীবাশ্ম পাওয়ার পরে দেখলো যে সাউথ আমেরিকা যে এত দূরে এবং আফ্রিকা যে এত দূরে, কিছু প্রাণী একই ধরনের জীবাশ্ম, অর্থাৎ হচ্ছে একই ধরনের ফসিল তারা দেখতে পেলো। তো চিন্তা করো যে হচ্ছে তারা তখন সেই লজিকে আসতে পারলো যে এখন না হয় দূরে চলে গিয়েছে, সো এত এত জায়গা সাঁতরে বা হচ্ছে উড়ে উড়ে কি সে সেখানে যেতে পারবে? পারবে না। তার মানে একটা সময় পৃথিবী একত্রিত অবস্থায় ছিল, যার কারণে সাউথ আমেরিকা এবং আফ্রিকাতে একই ধরনের প্রাণী কিন্তু কি চলাফেরা করতে পারতো। এবং জীবাশ্ম জ্বালানি বা হচ্ছে ফসিল ফুয়েল কতশো বছর পরে হয় বলতো? তো ওই যে এত হাজার বা এত মিলিয়ন বছর আগে এটা আসলে অ্যাকচুয়ালি যে একত্রিত ছিল, এই কনসেপ্ট বা এই ধারণাগুলো, এই বিষয়গুলোর মাধ্যমে তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন। ঠিক আছে। তো এখানে তার মতবাদের পক্ষে তিনি দেখান যে ব্রাজিলের বৃহৎ স্ফীত অংশকে গিনি উপসাগরে এবং স্পেনকে মেক্সিকো উপসাগরে মেলানোর চেষ্টা করেছেন। তো যেটা বললাম যে পাজল যেভাবে মেলানোর চেষ্টা করা হয়, দেখা যায় যে এই অংশগুলো যদি হচ্ছে মিলাও, একদম সম্পূর্ণভাবে হচ্ছে ভাঁজগুলো মিলে যায়। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে এখানে বিভিন্ন অংশ মিলিত হওয়ার কথা বলা হয়েছে এবং এই জায়গায় তার এই মতবাদগুলোর সমালোচনাও কিন্তু করা হয়েছে। সো আজকে হচ্ছে আর ডিটেলসে যাবো না এগুলো, আমি জানি অনেকের হচ্ছে মাথা ধরে যাচ্ছে যে ভাই এক ক্লাসের মধ্যে কি সব শেষ করে দিবেন? সব শেষ করব না, আজকে লাস্ট একটা টপিক নিয়ে আলোচনা করে শেষ করে দিব। ঠিক আছে, লাস্ট একটা টপিক বলবো। ওকে, সো ক্লাসগুলো কিরকম হয় সেটা তো বুঝতে পারছো তাই না? যে আমাদের যে হচ্ছে অনলাইন ব্যাচের ক্লাসগুলো কিভাবে হয় সেটা তো বুঝতে পারছো। আজকে আর ডিটেলসে যাব না, জাস্ট ছোট্ট একটা ধারণা দিব তোমাদেরকে। পৃথিবীর আকস্মিক ও ধীর পরিবর্তন, এই দুইটা সিচুয়েশন দেখো তো ভাই একটু চিন্তা করে। একটা মাঝখানে হুট করে কি জানি এসে মনে হয় যে না জানি মনে হয় স্পাইডারম্যান এসে ভিতরে ঢুকে গেছে, যে এত বড় হচ্ছে ফাটল চলে আসছে, এরকম মনে হচ্ছে না? যে পৃথিবীর মধ্যে মনে হয় স্পাইডারম্যান ঢুকে গিয়েছে, বা আয়রন ম্যান মনে হয় এখানে যুদ্ধ করতে এসে পড়ে গিয়েছে, মনে হচ্ছে। তো এই ঘটনাটা হচ্ছে এই যে আকস্মিক একটা পরিবর্তন, ভূমিকম্পে এই ধরনের ফাটল দেখতে পারবা। আরেকটা দেখবা যে হচ্ছে অনেক বছর ধরে কিছুটা পরিবর্তিত হয়েছে। ঠিক আছে, ধরো পাথরগুলো অনেক বছর পরে কিছুটা পরিবর্তিত হয়েছে, সেটা হচ্ছে ধীর পরিবর্তন। তো বলা হচ্ছে যে পৃথিবীর উপরিভাগ সর্বত্র স্থির নয়, আলটিমেটলি আকস্মিক হোক আর হচ্ছে ধীর পরিবর্তন হোক, পৃথিবীর যে উপরের পার্টটা কখনোই কখনোই হচ্ছে স্থির না বা কনস্ট্যান্ট না। ঠিক আছে, কখনোই কনস্ট্যান্ট না, এগুলো পরিবর্তিত হয়। ওকে, সো এই পরিবর্তনগুলো কোথা থেকে আসে? যে ভূ অভ্যন্তরীণ যে শক্তি, এই শক্তির দ্বারা হচ্ছে এগুলো আলোড়িত এবং পরিবর্তিত হয়, যেটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। ঠিক আছে, সো আমাদের অনলাইন ব্যাচে কিন্তু এখন এই অংশটা নিয়ে আলোচনা করা হচ্ছে। সো ডিটেলসে যদি জানতে চাও এবং পড়তে চাও, জিওগ্রাফিটা যদি কমপ্লিটলি শেষ করতে চাও, হ্যাঁ যুক্ত হয়ে যাও। ঠিক আছে, সো আজকে আমরা দেখবো, জাস্ট আইডিয়া নিব যে হচ্ছে এই পরিবর্তনগুলো কিভাবে হয়। সবকিছু পড়বো না আজকে, জাস্ট আমরা আইডিয়া নিব যে আকস্মিক পরিবর্তন কি। সাধারণত ভূত্বকের এই পরিবর্তনটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হুটহাট পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে, মনে হয় না যে হুটহাট বললো যে কালকে তোমাদের হচ্ছে কলেজে সিটি হবে, হুটহাট বললো যে একটা এক্সাম হবে। আর একটা হচ্ছে আগে থেকে জানায় দিবে যে হচ্ছে এক্সাম হবে, বলে দিবে। সো ধীর পরিবর্তন অনেক বছর পর হচ্ছে পরিবর্তিত হচ্ছে। আরেকটা হচ্ছে হুটহাট পরিবর্তিত হয়ে গেল, তুমি জানবাও না, যেরকম কি ভূমিকম্প বা অগ্নুৎপাত ইত্যাদি। আরেকটা হচ্ছে ধীর পরিবর্তনকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নগ্নিভবন আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে অবক্ষেপণ। এই নগ্নিভবনকে আবার দুই তিনটা ভাগে ভাগ করা যায়, বিচরণী ভবন, ক্ষয়ী ভবন, অপসারণ। সো এগুলো এখনো আমরা হচ্ছে পড়াই নাই। ঠিক আছে, এগুলো এখনো হচ্ছে আমরা পুরোটা অনলাইন বেসে কিন্তু শুরু হয় নাই। সো যারা যারা ভাবছো যে আসলে সব পড়ানো হয়ে গেছে কিনা, না ভাইয়া, জাস্ট আমরা এই অংশটাতে আছি। সো যদি ভালো মতো পড়তে চাও, ঠিক আছে, অবশ্যই এবং অবশ্যই জিওগ্রাফি কোর্সে যুক্ত হয়ে যাওয়া। আচ্ছা, হৃদয় বলছো শেষে একটা গান বলবেন, গলার অবস্থায় তোমাদের বুঝতেই পারছো খুবই বাজে অবস্থা। একে তো ঠান্ডা লেগেছে, তার উপর আগে তোমাদের আগে আরো একটা ক্লাস নিয়ে এসেছি, এখন আরেকটা ক্লাস নিচ্ছি, সো আরো ভেঙে অবস্থা খারাপ। এখন গান শোনালে মনে হবে যে রাস্তায় হচ্ছে ব্যাং ডাকছে। ঠিক আছে, ব্যাং ডাকছে, বুঝতে পেরেছো? আচ্ছা,
এখন এইখানে বলা হচ্ছে যে পৃথিবীর অভ্যন্তরে যে শক্তি ভূত্বকে আঞ্চলিক বা মহাদেশীয় গঠন কাঠামোর বিকৃতি ঘটায়, ধরো একটা স্ট্রাকচার আছে, পাত আছে, এই পাতগুলোর বিকৃতি বা হচ্ছে এই স্ট্রাকচারটার বিকৃতি ঘটাবে, যেই ফোর্সটা এই বিকৃতি ঘটাবে ওই ফোর্সটাকে আমরা বলবো হচ্ছে ভূ আলোড়ন। কি বলবো? ভূ আলোড়ন। এবং ভূ আলোড়ন যখন দ্রুত বেগে সম্পন্ন হয় তখন তা আকস্মিক পরিবর্তন হিসেবে বিবেচিত হয়, যায় হুট করে আমরা চেঞ্জ দেখতে পেলাম। যে ধরো ভূমিকম্প, ভূমিকম্প যখন হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে, হঠাৎ করে যখন চেঞ্জ হয়ে যাবে তখন তুমি বুঝবা কি যে হচ্ছে এটা হুটহাট, এই যে আকস্মিক একটা পরিবর্তন ঘটেছে। এরূপ পরিবর্তন অল্প পরিসর স্থানে বিস্তৃত, মানে খুব সামান্য জায়গা নিয়ে বিস্তৃত হয়। পৃথিবীর আকস্মিক পরিবর্তন সমূহের মধ্যে যেগুলো আমরা ইতিমধ্যে আলোচনা করলাম, যে ভূমিকম্প, আগ্নেয়গিরি, সুনামি ইত্যাদি অন্যতম, এগুলো হচ্ছে অন্যতম। ঠিক আছে, সবার কমেন্টই দেখা যাচ্ছে, বাট সবাই যে হচ্ছে উল্টাপাল্টা কমেন্ট করছো, ক্লাসে ফাঁকিবাজি দিচ্ছ, এই কারণে সবার কমেন্ট পড়ছি না। ঠিক আছে, ক্লাসে তোমরা মনোযোগ একদমই দিচ্ছ না, একদমই দিচ্ছ না, কয়েকজন বাদে বাকিরা ইচ্ছা মতো হচ্ছে স্প্যামিং করে যাচ্ছ। আচ্ছা আসো, এখন বলা হচ্ছে অভ্যন্তরীণ কোনো কারণে পৃথিবীর অভ্যন্তরে বিপুল শক্তি মুক্ত হয় ভূপৃষ্ঠে, যে প্রবল ঝাঁকুনি বা কম্পনের সৃষ্টি হয় সেটাকে ভূমিকম্প বলে। তো তোমাদের সৃজনশীলে কিন্তু ক নাম্বারের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, এগুলো কিন্তু পড়তে হবে ক নাম্বারের জন্য। এবং বলা হচ্ছে এই যে আকস্মিক পরিবর্তনটা, এটা কয়েক সেকেন্ডও হতে পারে। ঠিক আছে, যে হুটহাট হলো 1 সেকেন্ড এরকম না, কয়েক সেকেন্ড ধরে স্থায়ী হতে পারে। ঠিক আছে, ভূমিকম্প দেখবা কয়েক সেকেন্ড স্থায়ী হতে পারে, যে নড়ছে কাঁপছে জাস্ট। বুঝতে পারছো? অনেক সময় এই কম্পনের দ্বারা নদীর গতিপথেরও পরিবর্তন ও চ্যুতির সৃষ্টি হতে পারে, যে এগুলো যখন নদীর যে গতিপথ সেই গতিপথটাকেও কিন্তু বদলে দিতে পারে। বুঝতে পারছো? এইটাকে আমরা বলছি ভূমিকম্প। এখন এই যে ভূমিকম্প, ভূমিকম্পের পাশাপাশি আমরা আরো একটা আকস্মিক পরিবর্তনের কথা বা নাম শুনেছিলাম, সেটা কি জিনিস ভাইয়া? সেটা হচ্ছে আমাদের আগ্নেয়গিরি। কি ছিল সেটা? সেটা হচ্ছে আমাদের আগ্নেয়গিরি। ভূত্বকের কোন দুর্বল অংশ বা ফাটল দিয়ে ভূগর্ভস্থ গলিত ম্যাগমা, ঠিক আছে, ধরো আমরা তো বললাম যে হচ্ছে এই আমাদের উপরে যে প্লেট গুলা আছে, ঠিক আছে, তো ওইগুলোতে ধরো কোন একটা কারণে ফাটল দেখা দিল। এখন এই যে দুর্বল ফাটল অংশ দিয়ে ভূগর্ভস্থ ভিতরে যে ম্যাগমা গুলা আছে, এই ম্যাগমা গুলা, গলিত ম্যাগমা যখন উপরে উঠে চারদিকে ছড়িয়ে পড়ে উপরের দিকে, এই যে, ঠিক আছে, সেই অবস্থাটাকে আমরা কি বলছি? আমরা বলছি আগ্নেয়গিরি। সো ভূমিকম্প কাকে বলে, আগ্নেয়গিরি কাকে বলে, ঠিক আছে, সেটা আমরা তোমাদের দেখে ফেলেছি। ভাইয়া হৃদয় দেখো, সবাই গান বলতে বলছে না, শুধুমাত্র তুমিই বলছো, ঠিক আছে, আর কয়েকজন বলছে। সো গান যদি শুনতে মন চায়, কয়েকটা বিষয়ের নাম বলছি, ঠিক আছে, দেখো। গান যদি খুব শুনতে মন চায় তাহলে এই দুইটা অ্যাপস নামে নিজে বসে গান শোনো ভাইয়া, ঠিক আছে। আর তুমি যে কমেন্ট গুলো করছো উল্টাপাল্টা ভাইয়া, আমি কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো নিজেও পড়ছো না, কাউকে পড়তেও দিচ্ছ না। সো মনে করছো যে নিজে অনেক কুল, আসলে এটা কিন্তু কুল হয়ে যাও না। হয়তোবা মনে হতে পারে যে হচ্ছে কিছুক্ষণের জন্য যে অনেক ভালো একটা কমেন্ট করে ফেলছি, আমি তো অনেক কুল, ব্যাপারটা এরকমই না, একদমই না। সো অ্যাকচুয়ালি তুমি যে ফুল পরীক্ষার হলে গিয়ে তখন যে আর মার্কস পাবা না, তখন মনে হবে যে অ্যাকচুয়ালি কুল সাজতে গিয়ে যে কত বড় ফুল হয়ে গিয়েছে, ঠিক আছে। সো ফুল হতে না চাইলে ক্লাসে মনোযোগী থাকো, ঠিক আছে। না আমি তো শোনাবো না এখন ভাইয়া, বলেছি একবার, ঠিক আছে। ক্লাসে ধরো পড়াশোনা শেষ, সেই ক্ষেত্রে আলাদা একটা ব্যাপার, বাট আজকে আমি পড়াতে এসেছি। তো পড়াতে এসে যদি বলো যে গান শোনান ভাই, এটা কি হলো? আচ্ছা আসো, যে জায়গায় ছিলাম, এখন এই যে আগ্নেয়গিরির যে হচ্ছে জ্বলন্ত ভস্মগুলো, ঠিক আছে, যেগুলো লাভাগুলো বের হয়ে আসছে, এগুলো যখন বের হয়ে আসলো, বের হয়ে আসার পর পরবর্তীতে কি হচ্ছে, যে জমাট বেঁধে হচ্ছে উঁচু একটা ভূমিরূপের সৃষ্টি করছে, ঠিক আছে, জমাট বেঁধে উঁচু ভূমিরূপের সৃষ্টি করে। বুঝতে পেরেছো? এটা হলো আগ্নেয়গিরি। আমি কিন্তু এখন ডিটেলসে যাচ্ছি না, জাস্ট তোমাদেরকে আইডিয়া দিচ্ছি এখন, ঠিক আছে, আইডিয়া দিচ্ছি। আমরা অনলাইন ব্যাচে ডিটেলসে সবগুলো পড়বো, এখন জাস্ট আইডিয়া নিয়ে রাখো। আজকে ক্লাসটা করে পুরো চ্যাপ্টারটা সম্পর্কে জাস্ট একটা ছোট্ট আইডিয়া নাও যে কি কি আমরা পড়ছি। এরপর আছে সুনামি।
এখন ধরো হচ্ছে তুমি পৃথিবীর স্থলভাগে ভূমিকম্প হলে দেখতে পাও, ওকে, কিন্তু যখন হচ্ছে তোমার কি ঘটে, পানির নিচে সমুদ্র তলে, সমুদ্রের তলদেশে ভূমিকম্প হয়, তখন কি আর দেখতে পাও? সমুদ্রের তলদেশে যখন ভূমিকম্প হয় তখন সমুদ্রের পানি হঠাৎ ভূমিকম্পের কেন্দ্র অঞ্চল থেকে বিশাল ঢেউয়ের আকারে ছড়িয়ে পড়ে। এই যে সমুদ্রের তলদেশেও কিন্তু ভূমিকম্প হয়, তখন পানিটা হচ্ছে বিশাল ঢেউয়ের আকারে ছড়িয়ে পড়ে, যেটার নাম দিয়েছি আমরা সুনামি। ঠিক আছে? তো এই যে হৃদয় ভাইয়া, যে তুমি যদি হচ্ছে এখন থেকে হচ্ছে কি করো, সতর্ক না হয়ে যাও, তোমার জীবনেও হচ্ছে কি, তোমার জীবনেও হচ্ছে এরকম একটা সুনামি চলে আসবে খুব দ্রুত। ঠিক আছে? তখন কিন্তু এই ঘর বাড়িগুলোর মতো হচ্ছে তোমাকেও হচ্ছে উড়ে চলে যেতে হবে। বুঝতে পেরেছো? নাম্বার একটাও আর থাকবে না। তো এখনো সময় আছে, কলেজ যদিও শুরু হয়েছে, বাট কলেজ লাইফ দেখবা চোখ বন্ধ করলেই কলেজ লাইফটা শেষ। ঠিক আছে? সো একটু মনোযোগী হও ভাইয়া। আচ্ছা, সো তখন তার চারিদিকে ছড়িয়ে পড়ে, যেটার নাম দিয়েছি আমরা সুনামি। ওকে, যেটার নাম দিয়েছি কি সুনামি। বুঝতে পারছি সবাই? ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপর এরপর আমরা দেখবো হচ্ছে আমাদের ধীর পরিবর্তন যেটা ছিল, যেটা হচ্ছে যেটা নিয়ে আমরা ডিটেলসে আজকে যদিও আলোচনা করব না, একদম ডিটেলসে আমরা আজকে যাব না। ধীর পরিবর্তন। সো আকস্মিক পরিবর্তন তো আমরা দেখলাম, ধীর পরিবর্তনকে আমরা দুইটা ভাগে ভাগ করছি তোমাদের দেখলাম। ঠিক আছে? একটা হচ্ছে নগ্নিভবন আর একটা হচ্ছে অবক্ষেপণ। নগ্নিভবনটাকে তিনটা ভাগে ভাগ করছি, এই তিনটা ভাগ আমরা হচ্ছে কি, আমরা হচ্ছে আজকে ক্লাসে আর আলোচনা করব না, আজকে আমরা এতটুকুই রাখবো, আর ডিটেলসে যাব না। বেশি চলে গেলে আবার মনে হবে যে ভাই এক ক্লাসে কিন্তু সব পড়াই দিচ্ছে না। সো এটাগুলো হচ্ছে ধীর পরিবর্তনের হচ্ছে এক্সাম্পল। ঠিক আছে? যে ভূত্বকের পরিবর্তনকারী শক্তি যখন ধীর গতিতে কাজ করবে, অর্থাৎ আস্তে আস্তে, তখন সেটাকে ধীর পরিবর্তনকারী শক্তি বলা হবে। এবং এই প্রক্রিয়া ভূমিরূপের পরিবর্তন হতে বহু বছর লেগে যায়। এটা বললাম যে ভূমিকম্প হুট করে হয়ে যায়, বাট এই যে ধীর পরিবর্তনটা অনেক বছর ধরে হচ্ছে এই চেঞ্জেস গুলা এসে থাকে। বুঝতে পেরেছি? অনেক বছর ধরে এই চেঞ্জেস গুলা এসে থাকে। আসো পোল দেই, এখন দেখি পড়াশোনা কারা কারা করছো, এখন বুঝতে পারবো। পোল দেই, পোল দিলেই হচ্ছে বুঝতে পারবো কারা কারা পড়াশোনা করেছো। আসো, সো পোলের আগে উত্তরটা দেখে নেই। উত্তরটা হচ্ছে তোমাদের জন্য ঢেকে রেখে দেই, না হলে তো তোমরা হচ্ছে চালাক, তোমরা হচ্ছে আগেই হচ্ছে উত্তর দেখে ফেলবা। আচ্ছা, পৃথিবীর আকস্মিক পরিবর্তনের কারণ কোনটা বলো তো? পৃথিবীর আকস্মিক পরিবর্তনের কারণ বলো দেখি। পৃথিবীর আকস্মিক পরিবর্তনের কারণ দেখি কে কে সঠিক উত্তর দিতে পারো দেখি। পৃথিবীর আকস্মিক পরিবর্তনের কারণ কোনটা? বৃষ্টিপাত, যদিও দুইটা অপশন চলে আসছে, সমস্যা নাই, দাও দেখি। বৃষ্টিপাত যদি সঠিক উত্তর হয় এ বি, দুইটার যে কোনো একটা বললেই হবে, সমস্যা নাই। বলো দেখি, দ্রুত জানাও দেখি সঠিক উত্তর কি হবে। পৃথিবীর আকস্মিক পরিবর্তনের কারণ কোনটা? তোমাদের কাছে পোল যাচ্ছে, ঠিক আছে? তোমাদের কাছে পোল যাচ্ছে, পোলের মাধ্যমে উত্তরটা দাও যে অ্যাকচুয়ালি সঠিক উত্তর কোনটা হবে, দ্রুত জানাও দেখি। ওকে, তাহলে সি বলছো সবাই। পোল চলছে, পোলের মাধ্যমে জানাও দেখি সঠিক উত্তর কি। ভেরি গুড। সো সবাই বেসিক্যালি সঠিক উত্তর দিয়ে ফেলেছো, তার মানে ক্লাসটা যে অংশটুকু তোমরা পড়েছো পুরোটাই ক্লিয়ার, তাই তো? চলো আরেকটা পোল দিয়ে দেখবো যে অ্যাকচুয়ালি ক্লিয়ার হয়েছে কিনা। সঠিক উত্তরটা কি হবে আসো দেখি। সঠিক উত্তর ওকে, অগ্নুৎপাত। যে আকস্মিক পরিবর্তনের কারণ হচ্ছে অগ্নুৎপাত, এই যে ভিতর থেকে হঠাৎ করে বের হয়ে আসে, আগ্নেয়গিরির কথা বলছিলাম, সেই অগ্নুৎপাতের কথা বলছে। ওকে, আসো আরেকটা পোল দেই, তাহলে বুঝবো আজকে ক্লাসের পড়া তোমরা বুঝতে পেরেছো কিনা। দেখি দেখি কে কে পড়া বুঝতে পেরেছো দেখি, বলো। পৃথিবীর আকস্মিক পরিবর্তনের অন্যতম প্রধান কারণ কোনটা? মানে
ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা বলো দেখি কারণগুলোর মধ্যে কোনটা সেটা। পোল চলে যাচ্ছে তোমাদের কাছে, দ্রুত জানাও দেখি, দ্রুত জানাও। পৃথিবীর আকস্মিক পরিবর্তনগুলোর মধ্যে অন্যতম প্রধান কারণ কোনটা বলো দেখি, অন্যতম প্রধান কারণ কোনটা? তোমাদের কাছে পোল চলে যাচ্ছে, ভূমিকম্প, বাষ্পীভবন, বন্যা, বায়ুপ্রবাহ। পৃথিবীর আকস্মিক পরিবর্তনের মধ্যে অন্যতম প্রধান কারণ অ্যাকচুয়ালি কোনটা বলো দেখি। দেখি এটা উত্তর সঠিক দিতে পারলে বুঝবো যে না আজকে ক্লাসের পড়া একদম কমপ্লিটলি ঠিকঠাক মতো বুঝতে পেরেছো। অনেকে বলছো বায়ু প্রবাহ, বায়ু প্রবাহ, বাতাস কি কখনো পৃথিবীর প্লেট উড়ায় নিয়ে চলে যেতে পারে বলো তো? সম্ভব এটা? কিভাবে চিন্তা করলা, কই বাতাস আর কই হচ্ছে নিচের প্লেট, চিন্তা করে দেখো তো। যেই তিনজন বললা বায়ু প্রবাহ, চিন্তা করে বলছো। যাই হোক, ম্যাক্সিমাম স্টুডেন্টস সঠিক উত্তরটাই দিয়েছো। সঠিক উত্তরটা আমি দেখাই, আসো সঠিক উত্তরটা হচ্ছে ভূমিকম্প। সো পুরো ক্লাসটা ঠিকঠাক মতোই তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। বুঝতে পেরেছো যে এই জন্য, বাট ছোট্ট একটা কাজ আছে। যারা যারা ক্লাসটা করেছো সবাই, তোমাদের এইচএসসি 27 স্টার স্টুডেন্টস গ্রুপটা আছে না, সেখানে তোমরা আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা একটু জানাবা, ঠিক আছে? সেটা একটু জানাবা যে ভাইয়া ক্লাসটা কেমন লেগেছে। এবং যারা হচ্ছে এই ক্লাসটা করেছো, ঠিক আছে, সৃজনশীলে আসছি, আমি সৃজনশীলে আসছি তোমাদের জন্য একটা বাসায় প্র্যাকটিস করার জন্য। কারণ বাসায় তো হচ্ছে আমি যেগুলো পড়িয়েছি জাস্ট এইভাবে লিখতে তো বলবে না যে এটা লিখো এটা লিখো, তোমার তো সৃজনশীল আসবে। সো এইটা স্ক্রিনশট নিতে পারো, বাসায় প্র্যাকটিসের জন্য আমি তোমাদের জন্য নিয়ে আসছি যে হচ্ছে তোমরা এই সৃজনশীলের উত্তরটা হচ্ছে বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? পোস্ট দিব, এসএস নিবা, আচ্ছা ঠিক আছে। সো পোস্ট দিব, তার আগে হচ্ছে চলো এখানে গিয়ে পোস্টটা দিই, চলো এখানে গিয়ে পোস্টটা দিই। সো পোস্ট দিচ্ছি, যদি স্ক্রিনশট নিতে নিতে পারো। ওকে, সো নিয়ে হচ্ছে কি করবা, জানাই দিবা যে ক্লাসটা কেমন লাগলো। ওকে, আচ্ছা। সো এখন আসো সৃজনশীল প্রশ্নে। সৃজনশীল যে প্রশ্নগুলো আছে তোমাদের জন্য নিয়ে আসছি যেন তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? বাসায় প্র্যাকটিস করতে পারো, এবং এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে, লিখার প্র্যাকটিস করলে কিন্তু কি হবে, তুমি পরীক্ষায় বসার জন্য হচ্ছে কি, বসার জন্য প্রিপেয়ার হতে পারবা। কারণ ধরো তুমি পড়ে গেলা থিওরি গুলা, বাট এগুলো পড়ে যদি তুমি লিখে প্র্যাকটিস না করো, তোমার কোন জায়গাগুলোতে আটকাচ্ছে, কোন জায়গাগুলো তোমার বুঝতে প্রবলেম হচ্ছে, এগুলো কিন্তু তুমি জানতে পারবা না, তাই না? সো সৃজনশীল প্রশ্নগুলো বাসায় অবশ্যই অবশ্যই এবং অবশ্যই প্র্যাকটিস করবা। দুইটা সৃজনশীল প্রশ্ন আছে, আমি স্ক্রিনশটের জন্য রাখলাম, বাসায় হোমওয়ার্ক হিসেবে করবা। ওকে, সো একদম ফাইনাল একটা সামারি দিই, চলো ফাইনাল একটা সামারি দিই আজকে আমরা কি কি শিখলাম, ঠিক আছে? কি কি শিখলাম অ্যাকচুয়ালি। সো আমাদের অনলাইন ব্যাচে কিন্তু এইভাবে ডিটেলস একদম সবগুলো পড়ানো হয়। আমি তো যদিও তোমাদেরকে অনেক কিছু হচ্ছে জাস্ট আইডিয়া দিয়েছি আজকে। সো অনলাইন ব্যাচে কিন্তু এই আইডিয়া না, জাস্ট আমরা পুরো সবগুলো কিন্তু ডিটেলসে পড়াই। সো আমরা শুরুতেই তোমাদেরকে দেখিয়েছি পাত কি জিনিস, ঠিক আছে? পাত সঞ্চালন কি জিনিস, পাত কি জিনিস, এরপর এই যে পাতের গঠনটা কিভাবে হয়, এবং পাত সঞ্চালনের বিভিন্ন যে প্রধান পাতগুলো আছে সেগুলোর হচ্ছে প্রকারভেদগুলো কি কি, ঠিক আছে? সো এগুলোর পাশাপাশি পাত গতির যে হচ্ছে প্রভাবটা আছে, সেই প্রভাবগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, কিভাবে হচ্ছে এগুলো চেঞ্জ হচ্ছে প্লেট গুলা, ঠিক আছে? বুঝতে পেরেছো? সো এগুলো নিয়ে আলোচনা করেছি। এরপর আমরা পাত সঞ্চালনের কারণ ও প্রমাণ দেখলাম, ওয়েগনারের যে হচ্ছে তত্ত্ব আছে সেই তত্ত্বগুলো দেখলাম, ঠিক আছে? মহাদেশীয় সঞ্চালন। তো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করেছি। ফাইনালি জাস্ট একটা ধারণা নিয়েছি, কি ধারণা নিয়েছি আমরা হচ্ছে আকস্মিক ও ধীর পরিবর্তন, যেগুলো হচ্ছে কিন্তু আমরা ইতিমধ্যে এখনো পড়ি নাই। সো অনলাইন ব্যাচে কিন্তু এখনো এই অংশটুকু বাকি। যারা যারা এখনো জয়েন হও নাই, তোমাদের জন্য বড় একটা চান্স রয়ে গিয়েছে ভর্তি হওয়ার, ঠিক আছে? আচ্ছা, স্ক্রিনশট নিতে চাও, নেওয়ার আগে আরো একবার এই স্লাইডটা দেখাই। সো ক্লাসটা যারা যারা করেছো এখন তো অ্যাটলিস্ট বুঝতে পারছো, ঠিক আছে?
সো আর ফ্রি ক্লাস খুঁজে লাভ নাই, কারণ ফ্রি ক্লাস করে কিন্তু তোমার সিলেবাস কমপ্লিট হবে না। ফ্রি ক্লাস একটা পাবা, একটা ফ্রি ক্লাস দিয়ে কি তুমি হচ্ছে পুরো সব চ্যাপ্টার পাবা না। এই কারণে কোর্সে ভর্তি হয়ে যাও, কোর্সে ভর্তি হয়ে গেলে সব ডিটেলসে পেয়ে যাবা একদম, ঠিক আছে, একসাথে সবকিছু পেয়ে যাবা। সো এটাতে তোমারই লাভ অ্যাকচুয়ালি, বুঝতে পারছো তো? সো এখন আমাকে জানাও, হ্যাঁ দিব, স্ক্রিনশট নেওয়ার চান্স দিব ভাই, টেনশন নিও না। এখন আমাকে কমেন্টে জানাও কারা কারা এই ক্লাসটা পরে আমাদের সাথে জিওগ্রাফি কোর্সে জয়েন হচ্ছ, কমেন্টে জানাও, দেখি দেখতে চাই, নামগুলো দেখতে চাই, এরপর দেখবো যে ক্লাসে তারা থাকো কিনা। ওকে, জানাও দেখি কারা কারা নতুন স্টুডেন্ট হিসেবে আমাদের সাথে যুক্ত হচ্ছ, দেখি তো, বলো দেখি কারা কারা থাকছো, দেখি কারা কারা নতুন স্টুডেন্ট হিসেবে আমাদের সাথে থাকছো, দ্রুত জানাও দেখি কারা কারা থাকছো। মিম বলছে শিলনকে ওকে, শিলন বলছে যে হচ্ছে মিম পেইড ক্লাসে জয়েন হলে আমিও হব। মিম যদি হচ্ছে ভালো করে তাহলে তুমিও করবা, মিম খারাপ করলে তুমিও খারাপ করবা। মিমের সাথে তো কিন্তু তোমার কোনো সম্পর্ক নাই ভালো করার রেজাল্টের, ঠিক আছে? সো যদি পরীক্ষায় ভালো করতে চাও অবশ্যই এবং অবশ্যই কি করতে হবে, পড়াশোনা করতে হবে ঠিকঠাক মতো। আর পড়াশোনা করার জন্য কোর্সে ভর্তি হওয়া কেন জরুরি তা তো বললামই, ঠিক আছে? আচ্ছা, মিম ভর্তি হয়ে গিয়েছে, ওকে। ফারিয়া অলরেডি জয়েন আছে, হৃদয় আছে, ওকে। সো আর কাকে কাকে দেখতে পাবো জানো তো দেখি, দ্রুত দেখি, একদম শেষের দিকে চলে আসছে, আর বেশিক্ষণ নিব না, ঠিক আছে? এহসান বলছে ভাই আপনি পচা আমার কমেন্ট পড়লেন না। ভাই এটা পোকা, পোকা লিখছো ভাই, ইন্টারে উঠেও যদি এই অবস্থা হয়, এটা পোকা রে ভাই, পচা না। পচা যদি বলতেই চাও একটু ভালো মতো লিখো, অন্তত পক্ষে বানানটা তো ঠিকঠাক মতো লিখো। পচা লিখতে চাইলে এইভাবে লিখতে হবে, পোকা লিখো না, ঠিক আছে? মানলাম আমি পচা তোমার কমেন্ট পড়ি নাই ক্লাসের মাঝখানে, কিন্তু বানানটা অন্তত পক্ষে ঠিক মতো লিখো। যাই হোক, সো ক্লাসের মাঝখানে কমেন্ট না পড়ার কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে যেন ক্লাস থেকে ডিস্ট্রাক্ট না হয়ে যায়। অনেকে উল্টাপাল্টা কমেন্ট করো, এই কারণ হচ্ছে বারবার পড়ি না, ঠিক আছে? ওকে, ভেরি গুড, যারা আছো তো ভেরি গুড, যারা থাকবা তোমাদের সবাইকে ওয়েলকাম। এবং যারা স্ক্রিনশট নাও নাই তোমাদের জন্য আরো একবার দিলাম। হুমায়রা বলছে আমার কমেন্ট পড়ে না কেন, এই যে পড়ে ফেললাম। এখন যারা যারা স্ক্রিনশট নাও নাই তোমাদের উদ্দেশ্যে সৃজনশীল গুলো আরো একবার দিলাম। এবং যাওয়ার আগে ছোট্ট একটা সাজেশন দিয়ে যাব, ঠিক আছে? ছোট্ট একটা সাজেশন দিয়ে যাব, সো সেটার জন্য রেডি হয়ে নাও। ওকে, সরি, যেহেতু হচ্ছে ঠান্ডা লাগছে, তো এই কারণে ঠান্ডা লাগার কারণে মাঝখানে বেশ কয়েকবার কাশি আসায় অত্যন্ত দুঃখিত। আসো, এখন হচ্ছে আমরা লাস্ট একদম ফাইনাল হচ্ছে একটা সাজেশন দিব। সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে এইচএসসির লাইফটাতে অনেকগুলা ঘটনা ঘটে। তোমার হচ্ছে ফার্স্ট চেঞ্জ আসে, মানে তুমি এত দ্রুত তোমার লাইফে চেঞ্জেস আসবে তুমি বুঝতেও পারবে না, ঠিক আছে? টাইম এত কম, তুমি পড়া কমপ্লিট করতে গিয়ে হিমশিম খাবা। এবং মোস্ট ইম্পর্টেন্টলি ডিস্ট্রাকশন সবচেয়ে বেশি আসে, হচ্ছে ডিস্ট্রাকশন। ধরো তোমার হচ্ছে এই এইচএসসি লাইফটাতে সব অনেক ধরনের ডিস্ট্রাকশন আসে, যে হচ্ছে হয়তো পরে পড়বো, আজকে ঘুরতে যাই ফ্রেন্ডদের সাথে, একটু আড্ডা দে, এই কাজ করি ওই কাজ করি, এগুলো মনে হয় না? সো এই ঘটনাগুলো সবচেয়ে বেশি ঘটে। এবং এর কারণে যেটা ঘটে যে একদম লাস্ট মোমেন্টে গিয়ে তোমার মনে হবে যে ভাই আমি তো কিছুই পারি না, কি করব? সো সেই সময়টায় যেটা দেখা যায় যে হচ্ছে প্রথমত টেনশন থাকে, আর মাথায় যখন টেনশন থাকে তখন পড়াশোনা হয় না। আর যাই হোক, পড়াশোনা হয় না, সো পড়াশোনা ঠান্ডা মাথায় করতে হয়। সো ঠান্ডা মাথায় যদি পড়াশোনা করতে হয় সেটার জন্য যথেষ্ট টাইম দরকার, টেনশন ফ্রি হওয়া দরকার, যেই টাইমটা হচ্ছে তোমার এখন। যদিও অনেকটা সময় চলে গিয়েছে এবং কলেজে তুমি ইতোমধ্যে সবকিছু গুছিয়ে ফেলার কথা, ঠিক আছে? সো তোমাদের জন্য একটা সাজেশন, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো হচ্ছে তোমরা একটু মাথায় রেখে সবাই একটু ডিস্ট্রাকশন থেকে দূরে থাকবা। অন্তত পক্ষে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, আগামী যে কয়েক মাস আছে একটু পড়াশোনার সাথে কষ্ট হলেও ভাইয়া লেগে থাকো, তোমার ফিউচারটা অনেক অনেক
ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকবে, বুঝতে পারছো? আর যদি এই টাইমটাতে হচ্ছে ডিস্ট্রাক্টেড হয়ে যাও, দেখবা লাইফে এই সময় হয়তো বা আনন্দ ফুর্তি করার সুযোগটা বেশি থাকবে, বাট এরপর গিয়ে অনেক লাইফে অনেক স্ট্রাগল করতে হবে, ঠিক আছে? আজকে আর বেশি দূর টানবো না, এই পর্যন্তই। তোমাদের সবার জন্য হচ্ছে অনেক 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 দোয়া রইলো, ঠিক আছে? এটা আমি রাখছি না, এটা ডিলিট করে দিচ্ছি, যেহেতু হচ্ছে তোমাদের হচ্ছে এটার কোনো প্রয়োজনীয়তা নাই। সো তোমাদের জন্য সাজেশন হিসেবেই দিলাম, ফ্রি বোনাস। তো সবাই আমার জন্য দোয়া করবা, নিজেরাও ভালো থাকবা, এবং যারা যারা এখনো যুক্ত হও নাই তোমাদের উদ্দেশ্যে আবারও বলছি, জিওগ্রাফিতে ভালো করতে চাইলে তোমার জন্য বেস্ট একটা অপশন কিন্তু হচ্ছে এটাই, প্রোমো কোড হিসেবে সৌরভ HSC 27 তো থাকছেই, সেটা ইউজ করলে ডিসকাউন্ট পেয়ে যাবা। সো ইনশাল্লাহ দেখা হবে অনলাইন ব্যাচের ক্লাসে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক দোয়া, আমার জন্য দোয়া করো, ঠিক আছে? সো ইনশাল্লাহ দেখা হবে খুব দ্রুত অনলাইন ব্যাচে সবার সাথে। ওকে, সবাইকে সবাইকে হচ্ছে আল্লাহ হাফেজ, এবং সবাইকে আসসালামু আলাইকুম।